আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের আজকের ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের যে সেকেন্ড চ্যাপ্টার আছে, যেটা আজকে আমরা বলি ভেক্টর, এই চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করব। অ্যান্ড এইটা যেহেতু আমাদের প্রথম লেকচার, ভেক্টরের প্রথম লেকচার, প্লাস বলা যায় যে তোমরা যারা এসএসসি থেকে মাত্র এইচএসসি পড়াশোনা শুরু করতেছো তাদের জন্য বলা যায় যে তারা বেশিরভাগই যেটা করো সেটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটা স্কিপ করে আসো, সেকেন্ড চ্যাপ্টার দিয়ে শুরু করো, ভেক্টর দিয়ে শুরু করো। তো তাদের জন্য বলা যায় যে এইচএসসির ফিজিক্সের আজকে প্রথম ক্লাস, ঠিক আছে? সো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ সময়ই একটু আমাদের ভেক্টরের গুরুত্ব বুঝাবো, প্লাস হচ্ছে আমাদের যে ফিজিক্স নিয়ে যে প্রিলিমিনারি কথাবার্তা আছে ওগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আর কি, ঠিক আছে? সো সাথে থাকবো আমি মাহবুবুর রহমান জিবরান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, সো ক্লাসটা শুরু করার আগে আমি জাস্ট একটু কথা বলে রাখি যে আসলে আমাদের ভেক্টর চ্যাপ্টারটা আসলে কেন গুরুত্বপূর্ণ বা কিভাবে তোমাদের পড়াশোনা করা উচিত আর কি, ঠিক আছে? সো বেশিরভাগ টাইমেই তোমরা যে অফলাইনে ভর্তি হও কিংবা অনলাইন কোর্সে ভর্তি হও, বেশিরভাগ টাইমে দেখবা যে ভেক্টর চ্যাপ্টারটা আমরা পড়াইতে কিন্তু অনেক টাইম নিই। অনেক টাইম বলতে কি, আমি যখন নর্ডেম কলেজে পড়তাম তখন দেখা গেছে প্রায় 1.5 মাসের মতো সময় নিয়ে আসলে আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়ি, ঠিক আছে? তো একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারটা আসলে আমাদের অন্যান্য চ্যাপ্টারের মতোই, সেখানে আসলে এই চ্যাপ্টারটাতে এত গুরুত্বপূর্ণ বা এত সময় কেন দেওয়া লাগে, ঠিক আছে? তো এটা যদি জাস্ট একটু সিম্পলি যদি একটু বলি, এক হচ্ছে তোমরা এইচএসসি পড়াশোনা থেকে মাত্র এসএসসি পড়াশোনা থেকে এইচএসসি পড়াশোনার দিকে যাচ্ছ, ঠিক আছে? তো তোমাদের ব্রেনটা কাইন্ড অফ একটু কাঁচা, ঠিক আছে? তোমার জিনিসগুলো একটু ক্যাচ করতে একটু সময় লাগে, এইটা একটা রিজন। আর আরও একটা রিজন হচ্ছে তোমরা যখন ভেক্টর পড়তে যাবা দেখবা যে ভিতরে জিনিসপাতিগুলো না, সামনে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোতে এটা লাগবে, ঠিক আছে? সামনে চ্যাপ্টারগুলো যে প্রতিপাদনগুলো আছে কিংবা বিভিন্ন জিনিস বোঝার জন্য আসলে তোমাদের ভেক্টর লাগে। এই কারণেই দেখা গেছে যে যারা আসলে আমাদের মানে কি বলবো এডুকেশন সিস্টেমের সাথে যারা জড়িত, যারা বই লিখে, তারা এই ভেক্টর চ্যাপ্টারটা আগেই দিয়ে রাখে, ঠিক আছে? এটা সবগুলা চ্যাপ্টারের প্রতিপাদন কিংবা সবগুলা চ্যাপ্টারের কনসেপ্ট বোঝার জন্য আমাদের ভেক্টর লাগে। এই কারণে কিন্তু আসলে ভেক্টর চ্যাপ্টারটাতে এত গুরুত্ব দেওয়া হয় কিংবা এত টাইম দেওয়া হয়, ঠিক আছে? সো যেটা বলবো যে আসলে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা দেখতে পাবো যে আসলে বিভিন্ন ধরনের প্রতিপাদন আছে কিংবা প্রতিপাদনের পাশাপাশি অনেক ধরনের কনসেপ্ট আছে। তো সব প্রতিপাদন তোমার লাগবে না, সব কনসেপ্ট তোমার লাগবে না, যেসব কনসেপ্ট লাগবে, যেসব প্রতিপাদন লাগবে সেসব জিনিস আমি তোমাকে বলে দিব। তো খুব সিম্পলি জাস্ট আমাকে ফলো করবা, প্লাস আমার ক্লাসগুলো ফলো করবা, এর পাশাপাশি নিজে একটা নোট করতে থাকবা, তাহলে মোটামুটি বলা যায় যে মোর দেন এনাফ তোমার প্রিপারেশন, ঠিক আছে? আচ্ছা, তো আর কথাবার্তা না বলে আমরা ক্লাসটা শুরু করে দেই। সো সবার আগে যখন আমরা চ্যাপ্টারটা পড়তেছি তখন আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভেক্টর, ঠিক আছে? সো ভেক্টরের সাথে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমাদের ভেক্টর রাশি বোঝার আগে আমাদের বোঝা উচিত যে রাশি জিনিসটা আসলে কি, ঠিক আছে? সো রাশি জিনিসটা আসলে আমরা ভৌত জগতে এবং পরিমাপে আসলে আমরা একটু দেখে আসছি। তোমরা যারা দেখো না তারা একটু দেখে আসছো যে চ্যাপ্টারটাতে মানে রাশি বলতে আসলে কি বোঝায়। সো সিম্পলি যদি আমি তোকে বলতে চাই যে রাশি বলতে আসলে বোঝায় যা যা পরিমাপ করা যায় ভৌত জগতে, যা যা পরিমাপ করা যায় সবগুলোকে আমরা রাশি বলি, ঠিক আছে? তাহলে কি কি পরিমাপ করা যায় চিন্তা করো তো। এই যে আমার কাছে একটা কি আছে, একটা পেন আছে, ঠিক আছে? সো এই পেনের এই প্রান্ত থেকে এই প্রান্ত আমি কিছু একটা পরিমাপ করতে পারি, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে লেন্থ, যেটাকে আমরা কি বলি লেন্থ বা দৈর্ঘ্য, ঠিক আছে? সো এই যে দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারতেছি, সো দৈর্ঘ্যটা হইতে পারে কত, হয়তো ইঞ্চিতে প্রকাশ করতে পারো, সেন্টিমিটার প্রকাশ করতে পারো, ঠিক আছে? সো আমি ধরে নেই যে ধরো কিছু একটা ইঞ্চি, ঠিক আছে? ধরো এক্স ইঞ্চি। তাহলে এই এক্স ইঞ্চি যে আমি পরিমাপ করতে পারছি স্কেল দিয়ে, এটাকে আমরা বলতেছি কি, তাহলে একটা দৈর্ঘ্যটা একটা রাশি, ঠিক আছে? আবার এটাকে আমি একটা কি করতে পারি, একটা যে কোনো একটা ওজন মাপক যন্ত্রে আমি কিন্তু ওজন পরিমাপ করতে পারি, কিংবা ওজন বাদ দিলাম আমি কিন্তু ভরও পরিমাপ করতে পারি, ঠিক আছে? তো এই যে ভর যে পরিমাপ করতে পারতেছি এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রাশি। কাকে বলবো, পেনটাকে বলবো নাকি ভরটাকে রাশি বলবো, ঠিক আছে? এর পাশাপাশি আমরা কি করতে পারি বলতো, এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, আমার হাতে যে ঘড়িটা আছে এখানেও দেখাচ্ছে, এই যে দেখো ঘড়ি। তো এই ঘড়ি দিয়ে আসলে আমরা কি পরিমাপ করি, এটা দিয়ে আমরা আসলে পরিমাপ করি হচ্ছে সময়, এখন কয়টা বাজে। কিংবা আমি বলতে পারি যে একটা আমি ধর খেলাধুলা করতেছি, ঠিক আছে? তো আমি যখন খেলাধুলা করতেছি সাপোজ হচ্ছে এইরকম 10-12তে ছিল, ঠিক আছে? মানে এইভাবে ছিল। আমি যখন খেলাটা শুরু করছি তখন আসলে ঘড়ি কাঁটাটা মানে ঘন্টা কাঁটাটা এখানে ছিল, আর হচ্ছে মিটার কাঁটাটা ধরে এখানে ছিল, ঠিক আছে? এরপর আমি খেলাধুলা শেষ করলাম, শেষ করে এসে দেখতেছি এই কাঁটাটা আসলে এইখানে চলে আসছে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারবো না যে আসলে আমাদের কত সময় ধরে আমি খেলছি। তাহলে কত সময় ধরে খেলছি, তাহলে বলা যায় যে 10 মিনিট ধরে আমি খেলছি, ঠিক আছে? 10 মিনিট ধরে যখন আমি খেলতেছি বা বলতেছি, তাহলে আমি এটা কি পরিমাপ করছি, সময় পরিমাপ করছি। তাহলে এই যে সময় যে পরিমাপ করলাম না, এই সময় পরিমাপটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলবো একটা রাশি। সিম্পল কথা, বুঝলাম? আচ্ছা, তাহলে এখন মানে প্রশ্ন হবে যে আসলে আমি তো এইসব জিনিসগুলোতে রাশি আমি জানি, মোটামুটি জানি, তাহলে এখন কোন জিনিসগুলো রাশি না, এমন একটা এক্সাম্পল দাও, ঠিক আছে? সো তুমি যখন ভিডিওটা দেখতে পাচ্ছ, যেটা তো আমাদের রেকর্ডেড ভিডিও, তুমি একটু ভিডিওটা পজ করো, পজ করে নিজে একটু চিন্তা করার চেষ্টা করো যে আসলে কোন কোন জিনিসগুলোকে আমি রাশি বলবো না, কিংবা কোন জিনিসগুলো আসলে আমি পরিমাপ করতে পারি না, ঠিক আছে? পজ করে একটু চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, তো ধরে নিচ্ছি তুমি পজ করে ফেলছো, পজ করে চিন্তা করছো, হয়তো বা পাইছো হয়তো বা পাও নাই। এবার একটু পজটা মানে কি করছো, মানে আছে ইয়া করে দিছো, আজকে শুরু করছো আবার ক্লাস। সো এবার আমি তোমাকে বলি যে আসলে কোনগুলোকে আমরা পরিমাপ করতে পারি না বা কোনগুলোকে আমি রাশি বলতে পারি না। যেমন আমার মনে অনেক দুঃখ, ঠিক আছে? সো আমি খুব স্যাড।
এই যে স্যাড বা স্যাডনেস যেটা আছে, যেটা দুঃখ যেটা আছে, ওইটাকে আমি পরিমাপ করতে পারি? আমি কি বলতে পারি যে তোমার আসলে 50 গ্রাম দুঃখ আছে, কিংবা আমি কি বলতে পারি যে আমার আসলে 50 কেজি দুঃখ আছে? এমন কি বলতে পারি? পারি না তো। আমি স্যাড, এখানে আসলে দুঃখটাকে আমরা পরিমাপ করতে পারি না। আবার আমরা যারা যারা এখন তো প্রেম করার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আচ্ছা আমি তোমাকে ভালোবাসি, তো এই যে ভালোবাসা যেটা আছে, ওই ভালোবাসাটাও কি আমরা পরিমাপ করতে পারি? পারি না তো, ঠিক না? ওটাকে আমরা কিছু একটা ধারা পরিমাপ করতে পারি না। এখন এই ভালোবাসাটাকে আমরা পরিমাপ করতে পারি না, সুখকে পরিমাপ করতে পারি না, মজাকে পরিমাপ করতে পারি না, দুঃখকে পরিমাপ করতে পারি না। সো এইসব জিনিসকে যখন আমরা পরিমাপ করতে পারি না, তাহলে এই জিনিসগুলোকে আমরা রাশি বলবো না। সিম্পল কথা। তাহলে বুঝতে পারলাম যে ভৌত জগতে কিছু জিনিসকে আমরা পরিমাপ করতে পারি, কিছু জিনিসকে আমরা পরিমাপ করতে পারি না। যেগুলোকে পরিমাপ করতে পারি ওগুলোকে রাশি বলবো, যেগুলোকে পরিমাপ করতে পারি না ওগুলোকে আমরা রাশি বলবো না। ওকে। এখন এই যে রাশি যেটা আছে, এই রাশিটা আসলে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। এর আগে আমরা ভৌত জগতের পরিমাপে আমরা দেখছিলাম যে মৌলিক রাশি আর যৌগিক রাশি বা লব্ধ রাশি, এই দুইভাবে ভাগ করছি, ঠিক আছে? এই চ্যাপ্টারটাতে বা এই চ্যাপ্টারটার আগে বলা যায় যে এখানে আসলে আমরা রাশিটাকে দুইটা ভাগে ভাগ করব। সেটা কিসের উপর? সেটা হচ্ছে দিকের উপর, ঠিক আছে? তো যারা নোট করতেছো অবশ্যই নোট করাই জরুরি। তো এখানে একটু লিখে রাখো যে আসলে আমাদের দিকের উপর ভিত্তি করে, কিসের উপর? দিকের উপর ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, আর একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো লিখে ফেলো, আমরা দিকের উপর ভিত্তি করে আমরা রাশিটাকে কয়টা ভাগে ভাগ করতে পারি? রাশি, এই যে রাশি, সো এই রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো আমরা ভেক্টর রাশি, একটাকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। সো বাংলাতে এটাকে কি বলবো? বাংলাতে বলবো এটাকে সদিক রাশি। এটাকে আমরা কি বলবো? সদিক রাশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা ভাবে ভাগ করতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। সেটাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। স্কেলার রাশির বাংলা কি হইতে পারে? স্কেলার রাশি বাংলা হবে হচ্ছে আমাদের অদিক রাশি। অদিক রাশি, ঠিক আছে? ওকে, সো এটা ডিটেলস আমি পরে যাচ্ছি, জাস্ট এতটুকু মাথায় রাখো যে আমরা রাশিকে দুইটাকে ভাগ করতে পারি দিকের উপর ডিপেন্ড করে। একটাকে আমরা বলি ইংলিশে বলবো ভেক্টর রাশি, যেটাকে আমরা বলবো সদিক রাশি, আর আরেকটাকে বলবো আমরা স্কেলার রাশি, যেটাকে আমরা বলবো হচ্ছে অদিক রাশি, ঠিক আছে? আচ্ছা, এই তো। তাহলে এবার আমরা দুইটা এক্সাম্পল আমরা দেখে ফেলছি। যে দেখো, আমরা যদি একটু পড়ি যে ভৌত জগতের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাকে আমরা বলবো রাশি, এটা আমরা জেনে ফেলছি। এরপরে দেখো, আমরা যে বললাম যে সময় আমরা পরিমাপ করতে পারি। এরপরে আমরা গাড়ির ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে প্রতি সেকেন্ডে সে কত মিটার যাচ্ছে। এগুলো কিন্তু ক্লাস 8 বা 9 10 আমরা পড়ে আসছি যে আসলে এইসব জিনিসগুলো, যে 8 মিটার পার সেকেন্ড বলতে আমরা কি বুঝি, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি দ্রুতি। এটাকে আমরা কি বলতে পারি? দ্রুতি। এগুলো আমরা ডিটেলস আস্তে আস্তে জানবো, প্যারা নেই, ঠিক আছে? সো এই যে একটা গাড়ি যে যাচ্ছে, এই যে একটা গাড়ি যাচ্ছে 8 মিটার পার সেকেন্ডে, মানে হচ্ছে পার সেকেন্ডে সে 8 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। সো এই যে একটা যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে ভাই এটা 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। যখনই আমি বলতেছি যে ভাই 8 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর যাচ্ছে, এই যে এই দিক বরাবর যাচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে? আমি যদি এইভাবে থাকি তাহলে ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? তো ডান দিকে যখন যাচ্ছে, আলটিমেটলি আমরা কি প্রকাশ করতেছি? একটা দিকও প্রকাশ করে দিচ্ছি যে সে ডান দিকে যাচ্ছে। আমি কিন্তু চাইলে বলতে পারতাম যে সে আসলে কিভাবে যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, কিংবা হচ্ছে আমি যেদিকে এভাবে যদি থাকি তাহলে বাম দিকে যাচ্ছে, এটাও কিন্তু আমি চাইলে বলতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তুমি সিনারিওটা একটু চিন্তা করো যে সে 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ভালো কথা। সে ডান দিকে গেলে একরকম সিনারি হবে, বাম দিকে গেলে কিন্তু আরেক রকম সিনারি হবে। ডান দিকে গেলে সে সামনের দিকে যাচ্ছে, আর যদি বাম দিকে যায় তাহলে কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, ঠিক না? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে কোনো একটা রাশি যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা ক্ষেত্রে আসলে দিকটাও কিন্তু ইম্পর্টেন্স বহন করে। কি ইম্পর্টেন্স বহন করে সেটা আমরা আরও ডিটেলসে জানবো সামনে গেলে, বা ভেক্টর রাশির যে ইম্পর্টেন্সটা সেটা আমরা ডিটেলসে জানবো। বাট এতটুকু মাথায় রাখো যে আসলে দিকের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে পুরো সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক না? এতটুকু বুঝলাম। আচ্ছা, এই যে দেখো, এবার আমরা যদি দেখি, আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে সময় প্রকাশ করতে আমাদের কিন্তু মানের প্রয়োজন হয়, শুধুমাত্র মানের প্রয়োজন হয়। দেখো যে আমরা বলতে পারি যে দেখো এখানে কয়টা বাজে বলো তো, এখন এখানে কয়টা বাজে? 10টা 10। এখানে কয়টা বাজে? 10টা 10। এখন তুমি কি আমাকে বলো যে, তুমি কি কখনো বলো যে ভাই ঘড়িতে কয়টা বাজে? 10টা 10 বাজে। তুমি কি বলো যে 10টা 10 উপরের দিকে বাজে, 10টা 10 নিচের দিকে বাজে, 10টা 10 ডান দিকে বাজে, 10টা 10 বাম দিকে বাজে? এসব কি তুমি আমাকে বলো? মানে তুমি কি বলো? মানে ইজিলি বলো না তো। এখন আমরা যদি ইউজুয়ালি যদি এইসব কথা না বলি, তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারি যে আসলে সময় প্রকাশ করার জন্য আসলে আলটিমেটলি আমাদের কোনো ধরনের দিকের প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয় না? দিকের প্রয়োজন হয় না। আমাদের কিসের প্রয়োজন হয়? শুধুমাত্র মানের প্রয়োজন হয়, যে চলো সেটা কি প্রকাশ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা যেটা বলতেছি যে সময়টি স্কেলার রাশি, তাহলে এটা প্রকাশ করার জন্য শুধুমাত্র কি লাগতেছে? শুধুমাত্র মান লাগতেছে। আচ্ছা, এরপরে কিন্তু এটি গাড়ির বেগ বা ভেলোসিটি যেটাকে আমরা বলি, প্রকাশ করতে শুধুমাত্র বেগ বা মান বললেই হয় না।
ঠিক আছে, আমাদের বেগের দিকও বলে দিতে হয়, যেটা আমি তোমাকে বললাম যে সে 8 মিটার পার সেকেন্ড বেগে ওই দিকে যাচ্ছে নাকি এই দিকে যাচ্ছে, এটার কারণে কিন্তু পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যায়। সিনারিও যেহেতু চেঞ্জ হয়ে যায়, তোমাকে যদি একটা সিনারিও ব্যাখ্যা করতে হয় একজনের কাছে, তাহলে আলটিমেটলি আমাদের কি লাগবে, একটা দিকও প্রকাশ করা লাগবে যে সে ডান দিকে যাচ্ছিল, সে বাম দিকে যাচ্ছিল, সে উত্তর দিকে যাচ্ছিল, সে দক্ষিণ দিকে যাচ্ছিল। এই যে আমি একটা দিকের প্রকাশ করলাম না, তাহলে কোনো একটা রাশিকে যদি প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রকাশ করা লাগে, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো কি, ভেক্টর রাশি। তাকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু পরের দিকে নিয়ে যাই, এটাকে আমরা একটু লক করে দিই, ঠিক আছে। সো দেখো এই হচ্ছে আমাদের সিনারিওটা। এই সিনারিও যদি থাকে তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে রাশিকে আমরা দুইটা ভাগ করতেছি, একটা হচ্ছে আমাদের ভেক্টর আর একটা হচ্ছে আমাদের স্কেলার। সো ভেক্টরের ক্ষেত্রে ইজিলি বোঝা যাচ্ছে কি লাগবে, এখানে ভেক্টরের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে মান থাকতে হবে, মান, বা এটাকে ইংলিশে বললে আমরা বলি ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড, এটাকে বলবো কি মান বা ম্যাগনিটিউড। সেম কেস এখানে আমরা বলবো মান বা ম্যাগনিটিউড, ঠিক আছে। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি ভেক্টরের ক্ষেত্রে মান লাগবে, স্কেলারের ক্ষেত্রেও মান লাগবে। যদি মানই না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, রাশি কিভাবে বলবো, বলতে পারবো কি, মানে আমরা তো পরিমাপ তো মানই করি, তাই না। তাহলে এই যে আমরা মান পরিমাপ করছি, স্কেলারের ক্ষেত্রেও মান লাগবে, ভেক্টরের ক্ষেত্রেও মান লাগবে। তাহলে এখানে আমি একটা কি করে দেই, আমি দুইটাকেই টিক চিহ্ন দিয়ে দিই যে মানও লাগবে, এখানেও আমাদের মান লাগবে, ঠিক আছে। এইবার আমরা চলে যাব হচ্ছে দিকের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো যে দিক, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি ডিরেকশন, যেটাকে আমরা কি বলি, ডিরেকশন, ঠিক আছে, ডিরেকশন। সো এইটার ক্ষেত্রে আমরা লিখবো যে দিক বা ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা, এই তো তাইলে এবার বলো স্কেলারের ক্ষেত্রে কি আমাদের দিকের প্রয়োজন হবে, হবে না তো। সো একটা স্কেলার রাশির এক্সাম্পল আরেকটা দিই, সাপোজ ভর। আমরা বলি না যে আমার হচ্ছে ওজন, আমার ওজন না, আসলে আমরা এটা একটু ভুল বলি, এটা আসলে আমাদের ভর, ঠিক আছে। সো আমরা যখন বলি যে আমার ভর হচ্ছে 70 কেজি বা 70 কেজি, আমি কি বলি যে 70 কেজি ডান দিকে, 70 কেজি বাম দিকে, 70 কেজি উপরের দিকে, 70 কেজি নিচের দিকে, বলি কি, বলি না তো। তাহলে আলটিমেটলি আমাদের ভর যে এটা আছে, ভর পরিমাপ করার জন্য বা ভর ব্যাখ্যা করার জন্য আলটিমেটলি আমাদের কোনো ধরনের দিকের প্রয়োজন হয় না, ঠিক আছে। প্রয়োজন হয় কি না। আবার আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন বল, বল বল মানে হচ্ছে কি, সাপোজ হচ্ছে কোনো একটা আমাকে কোনো একটা জিনিস টানতেছে, ঠিক আছে, একটা টান বল, ঠিক আছে। আমি কি বলতে হবে না যে সে আসলে আমাদের এই দিক বরাবর টানতেছে, মানুষটা যদি এইখানে থাকে তাহলে সে এই দিক বরাবর টানতেছে, ঠিক আছে। আমি 7 নিউটন বলে এই দিক বরাবর টানতেছে, বলতে হবে না, নাকি বলে দিলে হবে যে 7 নিউটন বলে টানতেছে, তাহলে কোন দিকে টানতেছে, এদিকে টানতেছে না এদিকে টানতেছে না এদিকে টানতেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের বল প্রকাশ করার জন্য কিন্তু দিকের প্রয়োজন হচ্ছে। সো এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি আমাদের স্কেলার রাশি প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন পড়তেছে না, কিন্তু আমাদের ভেক্টর রাশি প্রকাশ করার জন্য কিন্তু আমাদের কিসের প্রয়োজন হচ্ছে, দিকের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কি করবো, এগুলোর এক্সাম্পলগুলোও কিন্তু কি জানা ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো কি জানা ইম্পর্টেন্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা জানছি ওইটার বেসিসে আমরা কি বলতে পারি, আমরা রাশিকে দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এটাকে দুইটা ভাবে ব্যাখ্যা করতে পারি, যে এক হচ্ছে ভেক্টর রাশির মান এবং দিক আছে, স্কেলার রাশির মান এবং মান আছে কিন্তু দিক নেই, এটাই ভেবে বলতে পারি। আবার বলতে পারি যে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক দুইটারই প্রয়োজন পড়ে, কিন্তু স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই হয়, দিক লাগে না, এটাকে এভাবে বলতে পারি চাইলে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি ক্লাস 8, 9, 10-ও পড়ে আসছি, মোটামুটি আমরা সবাই জানি। এবার তোমাকে একটু এক্সট্রা একটা জিনিস জানাই, কি করবো, এক্সট্রা একটা জিনিস জানাবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এইখানে আরেকটা শর্ত লাগে, এই দুইটা শর্তের বাইরেও আরেকটা শর্ত লাগে, সেটা একটু লিখে রাখো। সেটা একটু আমরা অন্য কালার দিয়ে লিখবো। সেটা কি করবো, আমরা একটু অন্য কালার দিয়ে লিখবো, তোমরা একটু অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করো, বা না যদি সেম কালার দিয়ে লিখো তাহলে একটু আন্ডারলাইন করে দাও যে এটা আসলে আমাদের ইম্পর্টেন্ট, এটা আসলে সবাই বলে না, ঠিক আছে। যেটা বলে না সেটা হচ্ছে আমাদের এই যে ভেক্টর রাশি যেগুলো আছে, সেটা হচ্ছে আমাদের ভেক্টরের যোজন বিধি, মানে ভেক্টরের যোজন বিধি মানে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে স্কেলার রাশি যেটা আছে সেটা হচ্ছে আমাদের মানে না, ঠিক আছে। এইটা তো এর আগে শুনো নাই নাকি, শুনছো কি, এই যোজন বিধিটা শুনছো হয়তো, বা যোজন বিধিটা কোথায় শুনছো, যোজন বিধিটা হচ্ছে আমরা যখন হায়ার ম্যাথে ক্লাস 9, 10 এর হায়ার ম্যাথ যেটা ছিল, ওই হায়ার ম্যাথে যখন আমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা ছিল না, ওইখানে আমরা কিন্তু যোজন বিধি দেখছিলাম, ঠিক আছে। যোজন বিধির মধ্যে আমাদের ত্রিভুজের যোজন বিধি ছিল, ঠিক আছে। সো আবার সামান্তরিকের ছিল। সো ওইখানে আমরা যোজন বিধিটা দেখছিলাম। যোজন বিধি বলতে আসলে আমরা বুঝি যোগের যে নিয়মটা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এই চ্যাপ্টারটাও পড়বো, প্যারা নাই। তো এই জন্য যেহেতু আমরা এটা পরে পড়বো, ওই জন্য আসলে এখানে খুব একটা জিনিস ব্যাখ্যা করলাম না। একটা জিনিস মাথায় রাখবা যে আসলে আলটিমেটলি কোনো একটা জিনিসের মান আছে, দিক আছে,
তাহলেও তাকে আমি হয়তোবা ভেক্টর রাশি বলতে পারবো না। ঠিক আছে, কোন একটা জিনিসের মান আর দিক থাকলেই যে তাকে ভেক্টর রাশি বলবো এমন কিন্তু কথা নাই। তাকে আমাদের কি লাগতে হবে, একটা এক্সট্রা শর্ত আছে, সেটাকে আমরা বলি ভেক্টরের যোজন বিধি মানে। ঠিক আছে, তুমি চিন্তা করো একটা একটা যোজন বিধি আছে যেটা ভেক্টরের, তাহলে ওইটা যদি নাই মানে তাহলে ওটাকে আমি ভেক্টর বলবো কি? অবশ্যই বলবো না। এই যোজন বিধিটা মানছে মানে বানানোই হয়েছে ভেক্টরের জন্য, তাহলে এটা যদি না মানে তাহলে তাকে আমি ভেক্টর রাশি বলবো? বলবো না। এইটারও একটা এক্সাম্পল হচ্ছে, এইটার হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে, মাথায় রাখবা এক্সাম্পলগুলো মোটামুটি আমরা সবগুলো মুখস্থ করে ফেলবো বা আস্তে আস্তে জানবো, বাট একটা মাথায় রাখবা, এটাকে একটা জিনিস লাইন করে রাখবা, সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ লিখে রাখো, তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এই যে তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ প্রবাহটা লিখে রাখো, সুন্দর করে লিখে রাখো তড়িৎ প্রবাহ। এটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে, এটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে বা ক্ষতেও আসতে পারে। তড়িৎ প্রবাহের কথা চিন্তা করো, তড়িৎ প্রবাহের কিন্তু মানও আছে দিকও আছে, তড়িৎ প্রবাহের মানও আছে দিকও আছে। দেখো আমরা যে সার্কিট রাখতাম না, এরকম একটা সার্কিট রাখতাম, এই যে এরকম একটা সার্কিট, এটা হচ্ছে আমাদের সেই ব্যাটারিটা, তারপর হচ্ছে এরকম ধরো হচ্ছে একটা রোধ আছে, এটা এক্ষেত্রে আমরা কি করতাম, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমাদের কিভাবে যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, কে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে কি না, ইলেকট্রন যাচ্ছে না, এখানে বলা আছে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে। আমরা বলতে পারি যে এটা ধরো আমাদের 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, 5 এম্পিয়ার কি তড়িৎ প্রবাহ যাচ্ছে, কোন দিক বরাবর যাচ্ছে, আমি তো এই যে ইন্ডিকেট করে দিছি, দিক ইন্ডিকেট করে দিছি না, এই যে দিক, এটা দিক দিছি আর এটা মান দিছি, তাহলে দিক আর মান দুইটাই দিছি, তাহলে আলটিমেটলি আমাদের তড়িৎ প্রবাহের মানও আছে দিকও আছে। তাহলে এই তড়িৎ প্রবাহ কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? তারপরেও এটাকে আমরা স্কেলার রাশি বলি। তারপরেও কি এটাকে আমরা কি বলি, এটাকে আমরা স্কেলার রাশি বলি। কেন বলি, কারণ সে আমাদের ভেক্টরের যোজন বিধি মানে না। তাহলে ভেক্টর যোজন বিধি মানে না, এটা ব্যাখ্যা করার জন্য আমাদের ভেক্টর যোজন বিধি জানতে হবে। সো এই কারণে আমি এই টপিকটা এখান পর্যন্ত তোমরা কি করলাম, স্কিপ করে রাখলাম, যে না আমাদের তড়িৎ প্রবাহে যে ভেক্টর রাশি বা তড়িৎ প্রবাহের স্কেলার রাশি, কেন স্কেলার রাশি, এটা নিজেরাই একটু রিসার্চ করার চেষ্টা করো। আর নিজেরা যদি না পারো প্যারা নাই, আমি কি করব, আমরা ভেক্টর যোজন বিধি পড়বো, পড়ার পরে আবার এখানে ব্যাক করবো, ব্যাক করে এসে আবার তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি এটা আমরা ব্যাখ্যা করে দেবো। প্যারা নেই, খুব একটা প্যারা নেই। ঠিক আছে, এই তো তাহলে এখানে আমরা একটা জিনিস স্কিপ করলাম, কি তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, এই তো এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি জেনে ফেলছি। এইবার আমরা যেটা দেখবো, দেখো আমাদের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো স্কেলার রাশি সংজ্ঞাটা বলি আমরা, বলছে যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাদেরকে বলা হয় স্কেলার রাশি। এটা আমরা পড়ে আসছি। দেখো উদাহরণগুলো দেখো, উদাহরণের মধ্যে আছে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, ভর আছে, সময় আছে, তাপ আছে, তাপ তাপ বৈদ্যুতিক বিভব আছে, ধ্রুতি আছে, কাজ আছে, আয়তন আছে, ঘনত্ব আছে, দূরত্ব আছে, শক্তি আছে, তড়িতাদান আছে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি কি আছে বলতো, এই যে ভাই তড়িৎ প্রবাহ আছে, যার মানও আছে দিকও আছে, তারপরেও এটা কি বলতো স্কেলার রাশি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসার মতো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা ভেক্টর রাশির সংখ্যাতে যাই। ভেক্টর রাশিতে আমাদেরকে বলে দেওয়া আছে যেসব ভৌত রাশির মান এবং দিক দুই আছে তাকে আমরা বলি ভেক্টর রাশি। এক্সাম্পল যদি আমরা দেখি সেটাকে আমরা বলবো সরণ আছে, বেগ আছে, ভরবেগ আছে, বল, ত্বরণ, বলের ভ্রামক, বলের ঘাত, টর্ক, তারপর তড়িৎ মহাকর্ষীয় প্রাবল্য। সো এইখানের মধ্যে আমরা যেসব এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি, ওই এক্সাম্পলগুলোর মধ্যে মোটামুটি কতগুলো জিনিস আমরা আগেই দেখে আসছি বা আগেই আমরা জানি এই টার্মগুলো। ঠিক আছে, কিছু কিছু টার্ম আসলে আমরা নতুন জানতেছি, ঠিক না, নতুন জানতেছি। যেমন একটা টার্ম হইতে পারে এরকম, সেটা হইতে পারে টর্ক, টর্ক আমরা জানতাম না। তারপর হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য জেনে আসছো। তারপর হচ্ছে বলের ভ্রামক, এটাও আমরা জানতাম না। তারপর হচ্ছে তড়িৎ আধান, শক্তি, মোটামুটি বাকি সবগুলো জিনিস আমরা মোটামুটি আগে থেকেই জানি, ঠিক না, আগে থেকেই জানি। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে কি, এই যে আমরা যে উদাহরণগুলো দেখতেছি না, অনেকেই কি করে, আমাদের যেহেতু ভেক্টর চ্যাপ্টারটা যখন শুরু করতেছো, চ্যাপ্টারের প্রথম দিকেই আসলে আমাদের এই জিনিসগুলো চলে আসে, তখন কি করে ভয় পেয়ে যায় যে এসব জিনিস তো আমি মানে মুখস্থ করতে হবে, ঠিক না, এগুলো কি মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করতে হবে না। বাট প্রথম দিকে একটু মুখস্থ করার চেষ্টা করো, কি করবা, মুখস্থ করার চেষ্টা করো। সো আমরা এখানে আমি একটু জিনিস বলি যে আসলে আমরা যতই বলি না কেন যে ফিজিক্স তোমাকে ফিল করতে হবে, ফিজিক্স তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, ফিজিক্স মুখস্থ করার জিনিস না, তারপরেও তোমার কিছু জিনিস আসলে মুখস্থ করতে হয়, কিছু জিনিস কি মুখস্থ করতে হয়। তুমি এইটা বাদ দিলা, এইটা মানে ইন্টারলের কথা বাদই দিলাম, ঠিক আছে, তুমি চিন্তা করো তুমি হয়তো তোমার টার্গেট বুয়েট, তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, ঠিক না। সো যারা বুয়েটে পড়বা বা ইঞ্জিনিয়ারিংয়ে রুয়েটে পড়বা, সো তাদের মেন্টালিটি এমন থাকে যে না ভাই আমি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি, ওইখানে হয়তো বা আসলে আমার কোনো জিনিস আসলে মুখস্থ করা লাগবে না, আমি নতুন জন্য সূত্র আবিষ্কার করব, সূত্র ইনভেন্ট করব, তারপর ওগুলো ইউজ করব, এমন মজা জিনিসপাতি হবে, ঠিক না। তুমি ইঞ্জিনিয়ারিংয়ে গিয়েও দেখবা যে তোমার অনেক কিছু মুখস্থ করতে হচ্ছে, কি করতে হচ্ছে, অনেক কিছু মুখস্থ করতে হচ্ছে, তুমি তখন নিজে আসলে হতাশ হয়ে যাবে, ঠিক আছে। সো এতটুকু মেন্টালিটি এমনভাবে রাখো যে না তোমার অনেক কিছুই মুখস্থ করা লাগবে, অনেক কিছুই কি মুখস্থ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা একটা রিজন এমন হইতে পারে যে সাপোজ ধরো রকেট কিন্তু আবিষ্কার হয়ে গেছে কিন্তু, ঠিক না, রকেট আবিষ্কার হয়ে গেছে না, হ্যাঁ।
সো রকেট যেহেতু আবিষ্কার হয়ে গেছে, কোনো একটা বিজ্ঞানী রকেটের সবকিছু কিন্তু ফর্মুলা টর্মুলা কিভাবে আবিষ্কার করতে হয় সবকিছু কিন্তু পড়ে আসছে, ঠিক না? এখন তুমি যদি বলো যে ভাই না, এই যে ও যে ফর্মুলাগুলো আবিষ্কার করে গেছে কিংবা ওসব জিনিসগুলা মানে কি করব ডিসকভারি করে গেছে, ওগুলো আমি পড়বো না ভাই, আমি নিজে থেকে ইনভেন্ট করার চেষ্টা করবো। সো নিজে থেকে যদি ইনভেন্ট করার চেষ্টা করো, তুমি সারা জীবন কষ্ট করেও দেখা যাবে কি ওই রকেটটাই আবিষ্কার করছো। আমরা কি এটা চাই? আমরা চাই না। আমরা চাই কি ও যে রকেটটা আবিষ্কার করে ফেলছে এরপরে তুমি গবেষণা করো, ওইটা তুমি মোটামুটি জানে এরপরে তুমি গবেষণা করে রকেটটাকে আরো উন্নত করো কিংবা এটা দ্বারা অন্য একটা জিনিস আবিষ্কার করো। বুঝা গেছে ব্যাপারটা? সো আমাদেরকে আগের বিজ্ঞানীরা কি করছে কিংবা কি করছে বা ওইখান থেকে যদি আমরা আগাইতে হয় তাহলে আগের জিনিসগুলো কিছু হলেও আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের হার্শ রিয়ালিটি, ঠিক আছে? আচ্ছা, এই তো। সো কোন কথা থেকে বলছিলাম যে আমাদের যখন বইতে প্রথম দিকে যখন আমরা এইসব জিনিস দেখবো তখন আমরা এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করব, ঠিক আছে? সো যাদের মুখস্থ হবে না ভয় পাওয়ার কিছু নাই, এইগুলা কাইন্ড অফ এক একটা চ্যাপ্টার, এক একটা কি চ্যাপ্টার। তোমরা যখন ফিজিক্সের সামনের দিকে যাবা, এই যে স্মরণ দৈর্ঘ্য বেগ, এইগুলো আমরা কোথায় দেখবো জানো? আমরা হচ্ছে থার্ড চ্যাপ্টারে দেখবো, গতিবিদ্যায় দেখবো, ঠিক আছে? এর পাশাপাশি যখন আমরা তাপ পড়বো, তাপমাত্রা, এগুলো আমরা ফিজিক্সের সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? এরপরে আছে আমাদের হচ্ছে ভরবেগ, বল, ত্বরণ, এগুলো আমরা ফার্স্ট পেপারে ফোর্থ চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? এরপরে বলের ভ্রামক, এগুলো আমরা ইয়াতে পড়বো। তারপর বলের ঘাত, এগুলো আমরা আসলে বলবিদ্যা, নিউটনিয়ান মেকানিক্স, এটা ফোর্থ চ্যাপ্টারে পড়বো। তারপর আছে আমাদের টর্ক আছে, এটাও ফোর্থ চ্যাপ্টারে পড়বো। মহাকর্ষীয় প্রাবল্য আসলে আমরা পড়বো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে, সো সিক্স চ্যাপ্টারে। তারপর আসে আমাদের এই যে কাজ আছে, তারপর আর কি আছে, এই যে বিভব আছে, এগুলো আমরা কাইন্ড অফ এক একটা চ্যাপ্টার। শক্তি, এগুলো আসলে আমরা পঞ্চম চ্যাপ্টারে পড়বো, কাজ, শক্তি ও ক্ষমতারে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম? এগুলো এক একটা চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে আমরা প্রথম দিকে কি করব? এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করবো, মুখস্থ না হলেও সমস্যা নাই, কি করব? মুখস্থ করার চেষ্টা করব। সামনে যখন চ্যাপ্টারগুলো পড়বো, চ্যাপ্টারগুলো যখন পড়তে যাবো তখন আমরা বুঝতে পারবো যে না, এটা তো আমি পড়ে আসছিলাম, ঠিক আছে? সো এই চ্যাপ্টারগুলোর থেকে এক তো আমরা চ্যাপ্টারগুলোর জিনিসগুলো পড়বো, টার্মগুলো জিনিসগুলো দেখবো, এর পাশাপাশি এই টার্মগুলা কেন ভেক্টর রাশি, কেন স্কেলার রাশি, এগুলো আমরা চ্যাপ্টারগুলোতে দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, বাট এটা বলে রাখি যে এইগুলা কিন্তু আমাদের এমসিকিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ এগুলোর জন্য কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউর জন্য। ওকে, বুঝাই বলছি? ওকে, আগাই তাহলে। হ্যাঁ, এবার এইখানে আমরা একটা কি করবো, একটা পোলের মতো, যে তুমি আসলে একটু পজ করে একটু চিন্তা করবা যে আসলে আমাদের কোনটা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো বলছে যে নিচে কোনটি স্কেলার রাশি, সেটা হচ্ছে আমাদের এক হচ্ছে আমাদের স্মরণ, একটা হচ্ছে আমাদের বল, ত্বরণ, ঘনত্ব, ঠিক আছে? তোমার যে প্রিভিয়াস যে নলেজ আছে ক্লাস 9-10 নিয়ে যেসব পড়ে আসছো ওইগুলা থেকে একটু বোঝানোর চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তো সবার আগে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের স্মরণ বলতে আসলে আমরা কি বুঝাই? স্মরণ বলতে আমরা বুঝাই যে দূরত্বের যে ভেক্টর রাশিটা সেটা আমরা বলি স্মরণ, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, কত মিটার গেছে সেটাকে আমরা বলি স্মরণ। মোটামুটি আমরা এটা জানি না, তাহলে আমাদের স্মরণটা কি আসে? স্কেলার রাশি কি না? স্কেলার রাশি না, ঠিক আছে? এটা ভুল। এরপরে বল, যেটাকে আমরা বলি ফোর্সের একটা কি থাকবে? ফোর্সের একটা ডিরেকশন কিন্তু থাকে, যে এত দিকে বল প্রয়োগ করছে, এই দিকে এই ডিরেকশনের বল প্রয়োগ করতেছে। তাহলে আমাদের কি বলতো, বল কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? বল অবশ্যই ভেক্টর রাশি, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে ভেলোসিটির চেঞ্জ, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আমি আরো ডিটেলসে পড়াবো, প্যারা নাই। গতিবিদ্যাতেও আমরা এইসব জিনিস পড়াবো, কিন্তু ত্বরণ পড়াবো, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নাই। তো ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা আমরা সেই ছোটবেলায় পড়ে আসছি, যে ভেলোসিটি চেঞ্জের যে হার, মানে বেগের যে চেঞ্জের যে হার, বেগ পরিবর্তনের হার, আমি ইংলিশে বলে ফেলতেছি। সো বেগ পরিবর্তনের যে হারটাকে আমরা বলতেছি ত্বরণ। তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি ছিল, তাহলে আমাদের ত্বরণটা কি হবে? ভেক্টর রাশি হবে, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট দিকে আমাদের দ্রুতির যে পরিবর্তনটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ত্বরণ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি কি? ভেক্টর রাশি। এটাকে আমরা কি বলতে পারি? ভেক্টর রাশি। এবার তার মানে বোঝা গেল আনসার কোনটা হবে? আনসার হবে হচ্ছে আমাদের ঘনত্ব। আনসার কি? ঘনত্ব, ঠিক আছে? সো তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে ঘনত্বটা আমাদের কিভাবে, এটাকে আমরা স্কেলার রাশি বলি। দেখো, ঘনত্ব মানে কি ছিল? ঘনত্ব মানে ছিল হচ্ছে আমাদের m/v না, একক আয়তনে কতটুকু তার ভর আছে সেটাকে আমরা বলতাম ঘনত্ব। একক আয়তনে যতটুকু ভর আছে সেটাকে আমরা বলতাম কি? ঘনত্ব। তাহলে এইখানে এটা কি বলতো, এই যে এইটা এমটা কি? এমটা ভরটা কি স্কেলার রাশি ছিল না ভেক্টর রাশি ছিল? এইটা ছিল ভাই আমাদের স্কেলার। ভরটা কি ছিল? স্কেলার রাশি, তাই না? ভরটা কি? স্কেলার রাশি ছিল। এইবার এইটা কি বলতো, এটা হচ্ছে আমাদের আয়তন। এটা ছিল কি? আমাদের আয়তন। আয়তন কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? আয়তনও স্কেলার রাশি। আয়তনও কি? স্কেলার রাশি। তাহলে দুইটা স্কেলার মিলে যদি একটা
একটা রাশি হয় তাহলে সেটা হবে কি বলতো, সেটা স্কেলার রাশি হবে, ঠিক আছে। এর ব্যতিক্রম হইতে পারে যে দুইটা জিনিস আছে, দুইটা আসলে আমাদের স্কেলার রাশি, বাট আলটিমেটলি সেটা ভেক্টর রাশি, এমনও হইতে পারে। বাট আলটিমেটলি যেটা মেজরিটি কেসে হয় যে দুইটা স্কেলার রাশি দিয়ে যদি ঘটিত হয় তাহলে আলটিমেটলি আমাদের কি হয়, আনসার যেটা আছে মানে যে অন্য একটা যে রাশি পাচ্ছি ওটাকে আমরা বলি স্কেলার রাশি বলতে পারি, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি বললাম যে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এম আর ভি দুইটা স্কেলার রাশি, তাহলে আমাদের ঘনত্বটা কি হবে, স্কেলার রাশি হবে। আচ্ছা, এই তো। সো এই এতটুকু। এইখান থেকে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি মোটামুটি আমরা জেনে ফেলছি। সো ভেক্টর রাশির এবার গুরুত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ভেক্টর রাশি আসলে কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, সো এইবার হচ্ছে আমরা দুইজন, তুমি আর আমি আরেকটা ফ্রেন্ড, ঠিক আছে, তোমার আরেকটা ফ্রেন্ড, তাহলে আমরা তিনজন গেলাম, তিনজন একটা খোলা মাঠে চলে গেছি, এরকম একটা খোলা মাঠ, এরকম একটা খোলা মাঠ, ঠিক আছে। আচ্ছা, এই তো। সো খোলা মাঠের ক্ষেত্রে তুমি বললা ধরো তোমার এই যে ইয়াটা আছে, এই গাছ যেটা আছে, গাছের নিচে আসলে তোমার একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, তোমার একটা কি আছে, একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, এটাকে ধরো আমরা ও বিন্দু বললাম, ঠিক আছে, এটাকে আমরা কি বললাম, ও বিন্দু বললাম, ঠিক আছে। আচ্ছা, সো এইবার কি করলাম, এইবার হচ্ছে সাপোজ তোমার এই ফ্রেন্ড আর এই তুমি আসো, এদের মধ্যে ডিস্টেন্স যেটা আছে এটা আমি একটা টেপ দিয়ে মাপছো, তোমরা টেপ দিয়ে মাপছো, ঠিক আছে। তো টেপ দিয়ে যেটা মাপে পাইছো, যে টেপ দিয়ে যেটা মাপে পাইছো এইটাকে পাইছো ধরো হচ্ছে 10 মিটার, এটা পাইছো কত, 10 মিটার পাইছো। আচ্ছা, ঠিক আছে, আমি কিছু জানি না, আমি দেখি নাই 10 মিটার পাইছো যে, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি চলে গেছো, কোথায় চলে গেছো, ধরো 10 মিটার পাওয়ার পরে এই জায়গায় কোন একটা ধরো ছোট্ট একটা দাগ দিছো, ছোট একটা দাগ দিয়ে তোমরা দুজন চলে গেছো, ঠিক আছে। আমাকে রুমে এসে বলছো যে ভাইয়া এই যে একটা গাছ আছে, ওই গাছ থেকে 10 মিটার দূরে, 10 মিটার দূরে এই যে ফ্রেন্ড যেটা আছে, এই ফ্রেন্ডটার নাম কি দিব বলো, এই ফ্রেন্ডটার নাম দিব ধরো, ফ্রেন্ডটার নাম কি দেওয়া যায়, ফ্রেন্ডটার নাম দেওয়া যায় হচ্ছে আমাদের কামাল। কামাল কামাল দাঁড়াইছিল, ঠিক আছে। আমি গাছের নিচে দাঁড়াইছিলাম, গাছ থেকে 10 মিটার দূরে কামাল দাঁড়াইছিল। এবার আপনাকে ওই স্পটটা বের করতে হবে যে কোন স্পটে গিয়ে আসলে আমার কি করতে হবে, কোন স্পটে কামাল দাঁড়াইছিল। তুমি এবার চিন্তা করো, আমি এখানে যাব, যাই কি করব, 10 মিটার মাপবো। 10 মিটার তো এই দিক বরাবরও হইতে পারে, এই দিক বরাবরও হইতে পারে, এই দিক বরাবরও হইতে পারে, এই দিক বরাবরও হইতে পারে না, হইতে পারে না, এই তো হইতে পারে। তাহলে আলটিমেটলি আমি কি বুঝতে পারতেছি আসলে সে কামাল কোন জায়গায় দাঁড়াইছিল, বুঝতে পারতেছি না কিন্তু। তাহলে আলটিমেটলি বোঝার জন্য আমার কি লাগতেছে, একটা ডিরেকশন লাগতেছে ভাই। আমাকে যদি বলে দিত যে ভাই এই যে দেখেন, এই যে দেখেন, এইটা হচ্ছে ধরেন সাপোজ এর একটা লাইন, এটা একটা লাইন, এই লাইনের সাথে 30 ডিগ্রি কোণে, এই লাইনের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার গেলে আলটিমেটলি আমি কামালের স্থানটা পেয়ে যাবেন, বা কামাল কোন জায়গায় দাঁড়াইছিল সেটা পেয়ে যাবে। তাহলে আলটিমেটলি খুব ইজি হয়ে যেত না আমার জন্য, এই হচ্ছে কথা। তাহলে এই যে একটা জিনিস লাগতেছে, এইটাকে আমরা বলি ভেক্টরের গুরুত্ব। ভেক্টরের গুরুত্বটা কি, ভেক্টর রাশি তো মান অবশ্যই থাকবে, একটা কি লাগবে, একটা ডিরেকশন, একটা কি লাগবে, দিক লাগবে। দিকটা যদি ইজিলি আমরা বলে দিতে পারি তাহলে আলটিমেটলি ব্যাপারটা আসলে আমাদের জন্য খুবই সহজ হচ্ছে। তাহলে কামাল কোথায় আছে সেটা ব্যাখ্যা করার জন্য আমার কি লাগতেছে, মান তো লাগবেই, 10 মিটার যে আছে 10 মিটার দূরে, এই গাছ থেকে 10 মিটার দূরে সেটা তো লাগতেছে। এর পাশাপাশি যেটা লাগতেছে ডিরেকশন বা দিক লাগতেছে, সেটা হইতে পারে এই যে এই দাগের সাথে 30 ডিগ্রি কোণে বলতে পারি, কিংবা আমি তাকে দেখাই দিতে পারি যে স্যার দেখেন এই দিক বরাবর, এই দিক বরাবর। বুঝা গেছে? তাহলে ভেক্টরের গুরুত্ব আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে ভেক্টর আছে আমাদের দরকার পড়ে ডিরেকশন দেওয়ার জন্য, ঠিক আছে। আমাদের ডিরেকশন আসলে আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইটুকু এখান থেকে বুঝে ফেললাম। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের ভেক্টর রাশি যেটার কথা বলতেছি, এই ভেক্টর রাশির প্রকাশ করতে হবে, বা ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে হবে মানে কি, আমাদের খাতাতেও লিখতে হবে নাকি, ঠিক আছে। সো এই ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে। সো যারা যারা নোট করতেছো তারা লিখে ফেলো যে ভেক্টর রাশিকে আমি দুই ভাগে প্রকাশ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে, ঠিক আছে। সো দেখো ভেক্টর রাশির লেখো, লিখো, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির প্রকাশ। ঠিক আছে, আচ্ছা এই তো। সো ভেক্টর রাশির যে প্রকাশ যেটা আছে, এই ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা আমি লিখে প্রকাশ করতে পারি, একটা প্রকাশ করে হচ্ছে আমাদের লিখিত বা লৈখিক, একটাকে লিখিতভাবে প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে একে প্রকাশ করতে পারি, যেটাকে আমরা বলি জ্যামিতিক। ঠিক আছে, আমরা ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে আমাদের লিখিতভাবে প্রকাশ করতে পারি, যেটা আমরা খাতায় লিখি, লিখে প্রকাশ করতে পারি, আর এটাকে প্রকাশ করতে পারি জ্যামিতিক ভাবে। কিভাবে প্রকাশ করতে পারি? জ্যামিতিক ভাবে, ঠিক আছে। আচ্ছা, সো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কি লাগবে? মান লাগবে, দিক লাগবে, তাই তো। আচ্ছা দেখো, এবার আমরা কি করব, আমরা জ্যামিতিক ভাবে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? জ্যামিতিক ভাবে প্রকাশ করব, ঠিক আছে। লিখিত ভাবে এটা আমরা পরে দেখতেছি। সো আগে প্রকাশ করব জ্যামিতিক ভাবে। সো জ্যামিতিক ভাবে প্রকাশ করার জন্য আমার কি লাগবে? একটা মান লাগবে, তাই তো। সো আমরা যেটা করি এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই, এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই,
এইরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই। কি প্রকাশ করলাম? এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এই তীর চিহ্ন দ্বারা আসলে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে আমাদের কোনো একটা ভেক্টর আছে, ওই ভেক্টরটা এই দিক থেকে ডান দিকে কাজ করতেছে, কিংবা বোর্ডের এই দিক বরাবর কাজ করতেছে। আমি যদি ডিরেকশনটা যদি একটু চেঞ্জ করে দিই, তাহলে কোন দিকে কাজ করতেছে? এদিকে কাজ করতেছে। আরো চেঞ্জ করে দিলাম, এই দিকে কাজ করতেছে। এইভাবে চেঞ্জ করে দিলাম, উপর থেকে নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই যে তীর চিহ্ন যেটা দিচ্ছি, সেটা আসলে কি প্রকাশ করতেছে? অবশ্যই দিক প্রকাশ করতেছে, যে এই দিক বরাবর যাচ্ছে। কোন দিকে প্রকাশ করতেছে? দিক প্রকাশ করে দিচ্ছে না? তাহলে এখানে একটা দিক আছে। তাহলে এবার আমরা মানটা লাগবে, কি লাগবে? মান লাগবে, তাই না? তাহলে এখন আমরা মানটা প্রকাশ করি, চলো। সো মানের জন্য আর কিছুই লাগে না, যে এইটা যে দৈর্ঘ্যটা আছে, এটা যে দৈর্ঘ্যটা আছে, সেটাই কি বলতো আমাদের মান প্রকাশ করে। একটা ভেক্টর রাশি যদি থাকে, তাহলে ওই ভেক্টর রাশির জন্য এটা দ্বারা যদি আমি ভেক্টর রাশিটাকে প্রকাশ করি, তাহলে এইটার যে মানটা আছে, ওই মানটা আসলে আমাদের কি লাগবে? আমাদের ভেক্টর রাশি প্রকাশ করে। ঠিক আছে, ভেক্টর রাশিটা প্রকাশ, ভেক্টর রাশির মানটা প্রকাশ করে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমরা এখান থেকে জিনিসটা বুঝতে পারলাম। সো সাপোজ এবার আমি কোনো একটা ভেক্টর রাশি দেখাবো, সেটা হচ্ছে আমাদের এই ও এ ভেক্টর রাশি দেখাবো। কি দেখাবো? ও এ ভেক্টর রাশি দেখাবো। ঠিক আছে, আচ্ছা, এই ও এ ভেক্টর রাশিটাকে দেখানোর জন্য আলটিমেটলি আমাদের কি লাগবে? 10 মিটার লাগবে, তাই তো? আচ্ছা, এখন আমি কি করব? এইটা হচ্ছে এটাকে আমরা আগে দিকটা প্রকাশ করে দিলাম, যে দেখো এটা এই দিক বরাবর আছে। দিকটা হচ্ছে কি? এই যে এই দিকে, এই যে এইটাকে আমি এই যে দিকটা প্রকাশ করে ফেলছি। তাহলে দিক হয়ে গেছে, দিক এই দিক বরাবর আছে, ও এটাও এই দিক বরাবর আছে। ঠিক আছে, আচ্ছা, এইবার লাগবে মান। সো এটা আমি যে খেলার মাঠে যে 10 মিটার পরিমাপ করছিলাম, আমি কি খাতায় কি এটা 10 মিটার আঁকতে পারবো? 10 মিটার আঁকা মানে বোঝো, মানে অনেক বড় না, খাতা তো শেষ হয়ে যাবে, ঠিক না? তো এই জন্য আমি কি করলাম, এটাকে ছোট করে দেখলাম, বাট এখানে আমি সুন্দর করে লিখে রাখলাম যে ভাই এইটা হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে কি সমস্যা আছে? তাহলে কি সমস্যা আছে? তাহলে তো আমি বুঝেই ফেললাম যে আসলে এই ভেক্টরটা এই দিক বরাবর কাজ করতেছে, প্লাস এই ভেক্টরটা মান হচ্ছে 10 মিটার। তাহলে এইটাকে তখন আমি বলবো যে এটা আমাদের ওয়ে ভেক্টর। এটা আমাদের কি? ওয়ে ভেক্টর। এটা আমাদের কি বলতো? ওয়ে ভেক্টর। তাহলে খুব সুন্দর করে দেখছো, আমি কিন্তু একে তোমাকে বুঝাই দিছি যে আসলে এই যে ওয়ে যেটা আছে, ওয়ে হচ্ছে আমাদের এইটা। বুঝা গেছে? তো এইবার ধরো সাপোজ আমি এই সেম দিকেই আমি এই একটা ভেক্টর রাখলাম। তাহলে এই যদি একটা ভেক্টর আঁকি, তাহলে এইবার বলো এই ভেক্টরটার মান কত? এই ভেক্টরটার মান কি 10 মিটার? অবশ্যই না, এই ভেক্টরটার মান হচ্ছে 10 মিটারের চেয়ে কম। বুঝা গেছে? আমি একদম স্কেল দিয়ে 10 মিটার আঁকবো না, বাট আলটিমেটলি যে কোনো একটা জিনিস দিয়ে প্রকাশ করে দিব যে না এটা হচ্ছে আমাদের 10 মিটার, বাট এমনভাবে প্রকাশ করে দিব যে এইটা যেন আবার 20 মিটার না হয়ে যায়। এটা যেন 20 মিটার না হয়ে যায়। এটা কত হবে? সাপোজ এটা 7 মিটার হবে, 7 মিটার বা এমন কিছু একটা হবে। বুঝা গেছে? বাট আমরা একটু সিম্পলি একটু বোঝানোর চেষ্টা করবো যে না, যে ভেক্টরটা 10 মিটার আছে, এর চেয়ে বড়টা ভেক্টরটা আসলে 20 মিটার হবে। ঠিক আছে, এভাবে একটু প্রকাশ করে দিব। তাহলে আলটিমেটলি আমরা কি করছি? জ্যামিতিক ভাবে প্রকাশ করে ফেলছি। কি করছি? জ্যামিতিক ভাবে প্রকাশ করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, জ্যামিতিক ভাবে যখন আমরা প্রকাশ করে ফেলি, তখন আলটিমেটলি আমাদের কিছু জিনিস একটু মাথায় রাখা উচিত। সো যেমন হচ্ছে এই যে আমরা যেমন একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করছি বলতো? একটা ভেক্টরকে আমরা একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করছি, তাই না? সুন্দর একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি না? হ্যাঁ। সো এই তীর চিহ্ন দ্বারা যখন আমরা প্রকাশ করতেছি, তখন এইটার কিছু জিনিস আমাদের মাথায় রাখা উচিত, যে এই যেই পয়েন্ট থেকে শুরু করছে, এই যে পয়েন্ট থেকে শুরু করছে, ওই পয়েন্টটার কিছু নাম আছে। ওই পয়েন্টটার কিছু নাম আছে। প্রথমত এটাকে আমরা বলি সূচনা বিন্দু। এখান থেকে শুরু করছে, একটু লিখে রাখো, এটাকে আমরা কি বলি? সূচনা বিন্দু। ঠিক আছে, সূচনা বিন্দু। ঠিক আছে, তাহলে সূচনা বিন্দু যদি এটা হয়, তাহলে আমরা এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? এই পয়েন্টটাকে আমরা বলতে পারি শেষ বিন্দু। ঠিক আছে, শেষ বিন্দু। ঠিক আছে, আচ্ছা, সো এইটাকে যদি আমরা কাইন্ড অফ একটা পাহাড়ের সাথে তুলনা করি, ঠিক আছে, পাহাড়টা এরকম উপরের দিকে না, পাহাড়ের সাথে যদি তুলনা করি, তাহলে আলটিমেটলি আমাদের যে লাস্ট যে পয়েন্ট আছে, নিচের যে পয়েন্টটা যেখান থেকে আমরা শুরু করি, ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি পাদবিন্দু। ওটাকে আমরা কি বলি? পাদবিন্দু। তাহলে একদম লাস্টের পয়েন্টটাকে আমরা কি বলবো? একদম উপরের পয়েন্টটাকে, সেটাকে আমরা বলি শীর্ষবিন্দু, তাই তো? তাহলে এটা শেষ বিন্দু বা শীর্ষবিন্দু। এর পাশাপাশি আর কি বলতে পারি বলো? এর পাশাপাশি এটাকে আমরা যেহেতু শুরুর বিন্দু, তাহলে এটাকে আমরা বলে প্রারম্ভিক বিন্দু বলতে পারি, বা শুরুর বিন্দু চাইলে বলতে পারি, বাট এটাকে আমরা কি বলতে পারি? প্রারম্ভিক। প্রারম্ভিক। ঠিক আছে, এই তো। তারপর আর কি বলতে পারি? এটাকে আমরা স্টার্টিং পয়েন্ট বলতে পারি, এটাকে আমরা এন্ড পয়েন্ট বলতে পারি। তাহলে আমরা এটা ইংলিশটাও লিখে রাখি, এটাকে আমরা বলি স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট। আর এইটাকে আমরা বলবো কি? এন্ড পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বললাম? সূচনা বিন্দু বা শুরুর বিন্দু, বা বলতে পারি পাদবিন্দু বলতে পারি, বা প্রারম্ভিক বিন্দু বলতে পারি, আর লাস্টেরটাকে আমরা বলতে পারি শেষ বিন্দু বলতে পারি, শীর্ষবিন্দু বলতে পারি, বা প্রান্তিক বিন্দু, একদম প্রান্তে আছে তাকে আমরা প্রান্তিক বিন্দু চাইলে বলতে পারি। কি বলতে পারি? প্রান্তিক বিন্দু।
প্রান্তিক বিন্দু, ঠিক আছে? এই হচ্ছে জিনিসপাতি, ঠিক আছে? আচ্ছা, এই গেল মোটামুটি জিনিসপাতি। বাট আমি 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 যখন আমরা তোমাকে পড়াবো, বেশিরভাগ টাইমে আমি যেটা উচ্চারণ করবো বা যে বেশিরভাগ টাইমে আমরা যেটা ইউজ করবো, এটাকে আমরা প্রথমে বলবো হচ্ছে একটা সাপের সাথে তুলনা করবো। একটা সাপ কি সাথে তুলনা করবো? একটা সাপের সাথে তুলনা করবো। সাপের সাথে যখন তুলনা করতেছি তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি টেইল, লেজ। এটাকে আমরা কি বলতে পারি? টেইল, লেজ। আর এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি আমরা হেড, মাথা। এটা সাপের মাথার মতো চিন্তা করা যায় না যে এটা একটা মাথা, এটা হচ্ছে আমাদের টেইল, লেজ করতে পারি। এইগুলো মোটামুটি জিনিসপাতি, ঠিক আছে? ওকে, তাহলে কোনো একটা ভেক্টরকে জ্যামিতিকভাবে যেভাবে প্রকাশ করতে হয় মোটামুটি আমরা এখানে যে দেখে ফেলছি। আর একটা তীর চিহ্ন যদি থাকে তাহলে ওই তীর চিহ্নটাকে কোনটাকে কি বলে এটা আমরা দেখে ফেলছি, ঠিক আছে? এই তো, হ্যাঁ। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে কিভাবে লিখে প্রকাশ করে, যেটাকে আমরা বলতেছি প্রতীক বা চিহ্নের মাধ্যমে ভেক্টরের প্রকাশ কিভাবে আমি লিখে প্রকাশ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমরা যেটা ওয়ে ভেক্টর দেখতে পাচ্ছিলাম না, ওইটাকে যদি আমরা খাতায় লিখতে যাই তাহলে আমরা যেটা লিখতে পারি, সাপোজ এটাকে আমরা এ ভেক্টর আকারে প্রকাশ করতে চাই, এ ভেক্টর আকারে প্রকাশ করবো, ঠিক আছে? সো এ ভেক্টর আকারে যদি প্রকাশ করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দেখো এ ভেক্টর আকারে যদি প্রকাশ করি তাহলে একটা এ ভেক্টর দিব, এটার উপর একটা তীর চিহ্ন দিয়ে দিব, তাহলে এখানে কি বুঝাবে? এটাকে বুঝাবে এটা এ ভেক্টর। এই জিনিসগুলো প্রথম দিকে একটু কঠিন মনে হইতে পারে বা জিনিসগুলো একটু রিলেট কম করতে পারবা, সামনে গেলে আস্তে আস্তে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা এ দিলাম, এর উপর একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটা কি প্রকাশ করতেছে? এটা প্রকাশ করতেছে এ ভেক্টর। ওকে, এরপরে একটা এ দিলাম, এর উপরে এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম, একটা জাস্ট একটা দাগ দিয়ে দিলাম, তাহলে এটাও প্রকাশ করবে এ ভেক্টর। এটাও কি প্রকাশ করবে? এ ভেক্টর প্রকাশ করবে, ঠিক আছে? তারপর এ লিখলাম, এর নিচে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে এটাও প্রকাশ করবে কি? এ ভেক্টর। তাহলে আমরা এ ভেক্টর প্রকাশ করার জন্য আলটিমেটলি আমরা কয়টা ওয়ে দেখলাম? 3টা ওয়ে দেখলাম। আমরা খাতায় এটাও লিখতে পারি, এভাবেও ভেক্টর প্রকাশ করতে পারি, বা এভাবেও ভেক্টর প্রকাশ করতে পারি। এই 3টার যে কোনো একটা ভাগে ভেক্টর প্রকাশ করতে পারি। বুঝা গেছে? আচ্ছা, এইবার বুঝো যে আসলে আলটিমেটলি আমরা কোনটা ইউজ করবো। ভাই আপনি তো সবকিছু কথাই বললেন, তাহলে আলটিমেটলি আমরা কোনটা ইউজ করবো? যে কোনোটা ইউজ করতে পারো, বাট সবচেয়ে বেটার হচ্ছে আমাদের এটা ইউজ করা। আমরা বেশিরভাগ টাইমে আসলে এটা ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাকিগুলো আমরা কেন ইউজ করবো না? সিম্পলি চিন্তা করো, এইটার কথা যদি আমরা চিন্তা করি, এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা যদি আমরা উপরে একটা এরকম একটা দাগ দিয়ে দিই, মাঝে মাঝে আমরা যখন আসলে স্ট্যাটিস্টিক্স পড়তাম, পরিসংখ্যান পড়তাম, তখন আলটিমেটলি আমরা এই জিনিসটা আমরা মাথায় আসে কি, মানে এই জিনিসটা আমরা কখন ইউজ করতাম? এই জিনিসটা আমরা ইউজ করতাম যখন আমরা কোনো জিনিসের গড় বের করতাম। কি করতাম? গড় বের করতাম। যেমন এক্স বার, এটাকে আমরা কি বলতাম? এক্স বার। এক্স বার মানে কি? এক্স এর যতগুলো রাশি আছে ওগুলো কি বের করছি? গড় বের করছি। তাহলে আলটিমেটলি আমাদের এই জিনিসটা আমাদের গড়ের সাথে মিলে যাচ্ছে, এই জন্য আসলে আমরা এটা কনফিউশন হয় দেখে এটা আমরা ইউজ করলাম না বা ইউজ করি না সাধারণত, ঠিক আছে? আর এই জিনিসটা কি মনে হবে? এই জিনিসটা মনে হবে যে কাইন্ড এটা আন্ডারলাইন করে দিছে, খুব একটা ভালো দেখায় না। তো সবচেয়ে বেটার হচ্ছে আমাদের এটা ইউজ করা, ঠিক আছে? এবার আরেকটা জিনিস আছে যেখানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে একটা ভেক্টরকে এরকম আসলে আমাদের বোল্ড আকারে লেখা। কি করা? বোল্ড আকারে লেখা। বোল্ড আকারে তো বুঝো নাকি? বোল্ড মানে কি? একটু ঘাড়ো করে লেখা, ঠিক আছে? সো ঘাড়ো করে যখন আমরা লিখবো, তুমি বুঝতে পারতেছো খাতার মধ্যে দেখা যাবে একদম ছিদ্র হয়ে করে ফেলছো, খাতার মধ্যে লিখতে গেলে দেখবা ছিদ্র করে ফেলছো। তাহলে এটা কি বেটার? না তো। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এটা ছিদ্র করাটা বেটার না। এই জিনিসটা আমরা ইউজ কারা করে? যখন যারা খাতায় মানে বইতে যখন ছাপায় তখন এইটা দ্বারা বা বোল্ড আকারে যখন প্রকাশ করে বা এভাবে যখন লিখে, তখন এটাকে আমরা বলি কি? এটাকে বলি ভেক্টর রাশি বলবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কোথায় ইউজ করে? এটা কিন্তু বোল্ড আকারেই। তাহলে এটা আর এটা কোথায় ইউজ করে বলতো? যখন আমরা ছাপাই, যখন আমরা বইতে কি ছাপাই তখন এটা আমরা ইউজ করি। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি আমরা কোনটা বেশি ইউজ করবো? আমরা এটা ইউজ করবো বেশি। এই দুটো ইউজ করতে পারো চাইলে, আপ টু ইউ, ঠিক আছে? আচ্ছা, এই তো। তাহলে একটা ভেক্টর রাশি প্রকাশ করবো, এই একটা ভেক্টর রাশি একটু আমরা যেটা দেখছিলাম, সাপোজ এই একটা ভেক্টর রাশি যেটার মান হচ্ছে ধরো 5 নিউটন। এবার আমরা একটু 5 নিউটন নিয়ে লিখি, ঠিক আছে? এই একটা ভেক্টর যেটার মান হচ্ছে 5 নিউটন, দিক হচ্ছে আমাদের এই দিক বরাবর, ঠিক আছে? সো এটাকে প্রকাশ করার জন্য আমরা এই ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। এই ভেক্টর সাপোজ এইটা যে মান যেটা আছে, এই মানটা আমরা কিভাবে প্রকাশ করব? ঠিক আছে? আমি যদি এখন বলে দেই যে ভাই এটা ইজ ইকুয়াল টু 5 নিউটন, তাহলে কি ব্যাপারটা হচ্ছে কি? দেখো হচ্ছে না কিন্তু। দেখো আমরা যখন সমান চিহ্ন ইউজ করি, সমান চিহ্নর এই পাশে যেটা থাকবে, মানে এইটা যেটা আছে বাম পাশে যেটা আছে লেফট হ্যান্ড সাইড, ডান পাশে যেটা আছে রাইট হ্যান্ড সাইড, দুইটা কিন্তু সমান হইতে হয়, ঠিক না? আচ্ছা, এখন দেখো আমরা যে সমান চিহ্নটা ইউজ করতেছি, এটা বাম সাইডে আছে হচ্ছে একটা ভেক্টর রাশি, ডান সাইডে আছে একটা স্কেলার রাশি। 5 নিউটন কি স্কেলার রাশি না? এটা তো শুধু একটা মান, এটা তো দিক না। দিক প্রকাশ করতেছে কি? না তো, এটা জাস্ট একটা মান। তাহলে এই যে 5 নিউটন আর এটা দুইটা কিন্তু সমান হইতে পারে না। তাহলে আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা এই ভেক্টরের মানটাকে কিভাবে প্রকাশ করি? এইটাকে প্রকাশ করার জন্য আমরা এই ভেক্টর লিখি, এরপরে কি করে জানো? এই দুই পাশে একটা দেয়াল দিয়ে দিই। দেয়াল দিয়ে দিই।
এইটাকে আমরা বলি মডুলাস, মডুলাস, মডুলাস অফ এ ভেক্টর। এটাকে আমরা কি বলি? মডুলাস। এটাকে আমরা কি বলি? মডুলাস। সো মডুলাস যখন আমরা ইউজ করি বা দুইটা দেয়াল যখন আমরা ইউজ করে ফেলি, তখন এইটা প্রকাশ করে হচ্ছে আমাদের এ ভেক্টরের মান। এটা কি প্রকাশ করে? এ ভেক্টরের মান। সিম্পল কথা, ঠিক আছে? এর বাইরেও আমরা এই ভেক্টরের মানটাকে প্রকাশ, এবার কিন্তু ঠিক আছে, এই ভেক্টরের মান কত? 5 নিউটন, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি আমরা এই ভেক্টরের মানটাকে চাইলে একটু অন্যভাবেও প্রকাশ করতে পারি। সেটা কি বলতো? শুধুমাত্র আমরা লিখবো এ, শুধুমাত্র লিখবো এ, বুঝছো? শুধুমাত্র যখন আমরা এ লিখবো তখন সেটা কি হয়ে যাবে? এই ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরের মান কত? 5 নিউটন, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, এই তো, তাহলে এখান থেকে আমরা জিনিসগুলো বুঝে ফেলছি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে এ লিখলাম আর এখানে যে এ লিখলাম, এদের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ তো? এখানে যে এ লিখলাম এটাতে কিন্তু কোনো ধরনের বোল্ড করি নাই, জাস্ট নর্মালি লিখছি, তাহলে এটা আমাদের মান প্রকাশ করতেছে। এখানে যখন আমি বোল্ড করতেছি তখন এটা ভেক্টরটা প্রকাশ করতেছে। বুঝা গেছে? তাহলে এইটা মানে হচ্ছে, এইটা মানে হচ্ছে আমাদের এই যে এ ভেক্টর। বুঝছো ব্যাপারটা? তাহলে একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দুইটা ভাগে। একটা হচ্ছে আমরা লিখে প্রকাশ করতে পারি, এই যে ভেক্টর আকারে লিখে প্রকাশ করতে পারি, এই যেভাবে লিখে প্রকাশ করতে পারি। আরটা কি প্রকাশ করতে পারি? জ্যামিতিকভাবে দেখা দিতে পারি যে না এই দিক বরাবর গেছে, এটা মান হচ্ছে এত। বুঝা গেছে? এত। দেখো এবার আমরা যদি একটু পড়ি যে আমাদের রিডিং এ কি বলছে। বলছে যে ভেক্টরের মান প্রকাশ করতে পরম মান, এটাকে আমরা বাংলায় পরম মানও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরম মান এই যে এরকম ভাবে লিখতে পারি বা শুধুমাত্র অক্ষর এ ধারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে ভেক্টরের মান কি নেগেটিভ হইতে পারে? ভেক্টরের মান কি নেগেটিভ হইতে পারে? ভেক্টরের মান অবশ্যই নেগেটিভ হইতে পারে না, মাথায় রাখবা, ঠিক আছে? আমরা আমরা ছোটবেলায় যে মাইনাস চিহ্নটা ইউজ করতাম, ওইটা একটা একটা মান, একটা জিনিস প্রকাশ করতো বা একটা তাৎপর্য বহন করতো। বাট আমরা যখন ভেক্টর পড়তেছি তখন মাইনাস চিহ্নটা একটা ভালো একটা দিক, ভালো একটা মানে তাৎপর্য বহন করে, ঠিক আছে? তো এটা আমরা সামনে দেখবো। বাট একটা জিনিস মাথায় রাখবে যে কোনো একটা ভেক্টরের মান কিন্তু আসলে নেগেটিভ হইতে পারে না। তুমি কি বলতে পারো যে আসলে আমি ধরো আমি 1 কেজি খাবার খাইছি, ধরো 1 কেজি মিষ্টি আমি খাই ফেলছি, তুমি কি বলতে পারবা যে আমি -1 কেজি মিষ্টি খাইছি? মানে হইতে পারে? মানে -1 কেজি কি বলো, এটা কি আসলে এক্সিস্ট করে? করে না তো। তুমি বলতে পারি যে আমার আসলে ওজন 70 কেজি, আমি কি বলতে পারি আমার ওজন -10 কেজি? মানে এটা কি এক্সিস্ট করে? -10 কি? কিছু না তো। তাহলে আলটিমেটলি আমাদের কোনো একটা জিনিসের মান বা রাশির মান কিন্তু মাইনাস হইতে পারে না। এটা হয়তো বা সামনে গেলে দেখতে পাবো যে এটা আসলে আমাদের দিক প্রকাশ করে, মাইনাসটা আসলে দিক প্রকাশ করতে পারে, বাট আলটিমেটলি মান যেটা আছে সেটা নেগেটিভ হইতে পারবে না, ওটা পজিটিভ। মান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটা কাইন্ড অফ এটা ইমাজিনারি ওয়ার্ল্ডে চলে গেছে বা এটা একটা কাল্পনিক জগতে চলে গেছে, এটা আসলে আমাদের বাস্তব জগতে নাই, মাথা রাখবা, ঠিক আছে? আচ্ছা, এই তো, তাহলে ভেক্টরের জিনিসপাতিগুলো আমরা মোটামুটি দেখে ফেলছি। এবার আমরা দেখবো যে আলটিমেটলি আমরা দেখার চেষ্টা করবো যে ভেক্টরের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখছি। ভেক্টরের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে দুইটা জিনিস দেখছি, একটা ভেক্টর সে স্কেলার রাশি। ওটার মধ্যে এক্সাম্পলের মধ্যে প্রথম যে এক্সাম্পলগুলো ছিল ওইগুলোর মধ্যে একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের স্মরণ ছিল, একটা দূরত্ব ছিল, ঠিক আছে? স্মরণ দূরত্বের ব্যাপারগুলো আমরা গতিবিদ্যাও দেখবো, সামনে ছোটবেলাও দেখছি, তাও আমরা একটু দেখবো, ঠিক আছে? এগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো যেটা আমরা ছোটবেলায় পড়ে আসছি যে দূরত্ব কোনটা, যে আসলে সে কতটুকু পথ অতিক্রম করছে সে পুরাটাই তার দূরত্বটা, আর স্মরণ কোনটা, তার প্রথম বিন্দু থেকে তার শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলি কি? স্মরণ, ঠিক আছে? তাহলে এখানে আমাদের স্কেলার রাশি কোনটা? স্কেলার রাশি দূরত্ব। আর স্মরণ কোনটা? স্মরণটা কি? ভেক্টর রাশি, ঠিক আছে? আচ্ছা, সো এক্সাম্পল দিই, চলো চলো এক্সাম্পল দিই। সেটা হচ্ছে এই হচ্ছে একটা গাছ, এই হচ্ছে একটা গাছ। সো এই গাছ থেকে এই যে কামাল, সেই আমাদের কামাল, ঠিক আছে? না কামাল না, এবার হচ্ছে আমি, এবার কে চলে আসছে? তোমাদের জিপ্রান ভাইয়া, সেটা হচ্ছে কি? জিপ। আমার নামের শর্ট ফর্ম হচ্ছে জিপ। জিপ্রান নামটা অনেক উচ্চারণ করতে পারে না, এই জন্য আমি ছিলাম নাম দিয়ে ফেলে জিপ, ঠিক আছে? আচ্ছা, সো এই যে জিপ যে করছে, কি করছে জানো? প্রথমে এই গাছ থেকে 0 থেকে এতে গেছে, মানে 0 থেকে না, এটা ও থেকে এতে গেছে, তাহলে ও এ বরাবর এখানে আসছে, তারপর ও এ থেকে আবার এ বি পথে আসছে, এখানে আসছে, তারপর আবার বি থেকে সিতে গেছে, মানে বিসি পথে আসছে, ঠিক আছে? আবার সি থেকে ডিতে গেছে, আলটিমেটলি কোথায় আসছে? এই যে এই পয়েন্টে আসছে। আলটিমেটলি কোথায় আসছে? এই যে ডি পয়েন্টে আসছে। কে আসছে? জিপ্রান। জিপ্রান কোথা থেকে আসছে? ও এ, এ বি, বিসি, সিডিতে আসছে, ঠিক আছে? সো এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে আসলে জিপ্রান বা তোমাদের যে জিপ্রান ভাইয়া আছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব কি কোনো ধরনের দিক আছে? না, কোনো ধরনের দিক নেই, জাস্ট কি আছে? মান আছে, মান আছে। তাহলে আলটিমেটলি আমার কোনো ধরনের দিক কনসিডার করতে হচ্ছে না, জাস্ট আমি দেখবো যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা কতটুকু পথ অতিক্রম করছে, সেটাই তার কি? দূরত্ব, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা যদি দূরত্ব বের করতে চাই, দূরত্বের জন্য কি হবে? প্রথমে দেখবো তার ও এ কতটুকু পথ অতিক্রম করছে, ঠিক আছে? তাহলে ও এ পরে পথ অতিক্রম করছে এবি, এরপরে এবি থেকে বিসিতে গেছে, তারপর বিসি থেকে কোথায় গেছে? সিডিতে গেছে। তাহলে এটাই হয়ে গেছে আলটিমেটলি আমাদের কত বলতো? আলটিমেটলি আমাদের এই দূরত্বটা।
আলটিমেটলি কি আমাদের সেই দূরত্বটা, তার কোনো দিক আছে? দিক নাই, জাস্ট মানটা বের করছি, সিম্পল। ঠিক আছে, আচ্ছা এই তো। এইবার এইবার আমরা যদি স্মরণের কথা জানতে চাই, স্মরণটা কি বলতো? স্মরণটা ছিল আমাদের প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত, প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত যে সরলরেখী যে দূরত্বটা আছে সেটাকে হচ্ছে স্মরণ। স্মরণ একটা ভেক্টর রাশি ছিল, তার একটা দিকও ছিল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে? সিম্পল কেস, সিম্পল সিম্পল আর জাস্ট আমরা কি করব? হ্যাঁ, এই যে প্রথম বিন্দু ছিল ওতে, ও থেকে কোথায় গেছে? একদম ডিতে, শেষ বিন্দু হচ্ছে কি ডি। তাহলে এই যে দূরত্বটা আছে, এই যে ও থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা আছে, সেটাই তার আলটিমেটলি সরল, সেটাই কি তার সরল। ঠিক আছে, সে যেমনিই যাক না কেন, আমি কি করব? প্রথম বিন্দু নিব আর শেষ বিন্দু নিব। প্রথম বিন্দু হচ্ছে ও থেকে যাত্রা শুরু করছে, একদম শেষ বিন্দু কোনটা? ডি, ডি পর্যন্ত গেছে। তাহলে এই পর্যন্ত একটা কি দেখবো? একটা সরলরেখা টেনে দিব। এইটার যে দূরত্বটা আছে সেটাই হচ্ছে তার সরণ, এটার যে দূরত্বটা আছে কি সেটাই হচ্ছে কি তার সরণ। তাহলে সরণের জন্য কি করব? মানটা বের করব। ঠিক আছে, কোনোভাবে যদি জ্যামিতিকভাবে মান বের করা যায়, বের করতে পারবো। যদি আমি যদি এটা একদম রিয়েল লাইফ চিন্তা করি, তাহলে আমি ট্যাপ দিয়ে মাপবো যে আসলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা তার সরণ। সরণের মান, দিক লাগবে না। দিক কোনটা? দিক সিম্পলি বলে দিবা যে ওডি এর দিকে, বা ওডি লিখে দিবা, এই যে ওডি। তাহলে দিক কোন দিকে? এইটা দ্বারা কি বোঝা যাচ্ছে? তার দিক কোন দিকে? ওডি এর দিকে, ও থেকে ডি এর দিকে। বুঝা গেছে? দিক কোন দিকে? ও থেকে ডি এর দিকে। বুঝা গেল? এই তো বুঝছো তো নাকি? আচ্ছা, এইবার সিম্পলি তোমাকে যদি আমি একটু জিনিসগুলো দেখাই, ধরো সাপোজ আমি যদি চিন্তা করি যে আমাদের ভেক্টর রাশি বা স্কেলার রাশির স্মরণের যে ব্যাপারটা, এখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে আমরা একটু আগে একটা জিনিস পড়তেছিলাম বা শুনছিলাম, সেটা কি বলতো? একটা যোজন বিধি দেখছিলাম, ঠিক না? কি দেখছিলাম? যোজন বিধি। সো ভেক্টরের যোজন বিধির ক্ষেত্রে আমরা যেহেতু আগেই জিনিসগুলো পড়ে আসছি, এই জন্য আমরা জাস্ট আগে থেকে একটু জানাই রাখি যে ভেক্টরের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের যোজন বিধি। ভেক্টরের ত্রিভুজের যোজন বিধি ছিল, ঠিক না? এরকম একটা জিনিস ওয়ার্ড শুনছো। তো এই ওয়ার্ডটা যদি তোমরা শুনে থাকো, তাহলে আমরা তোমাকে একটু দেখাই। সাপোজ এইরকম একটা জিনিস আছে, এইরকম একটা জিনিস আছে, ঠিক আছে? এই একটা পথ আছে। সো কি করছে একটা লোক, এই যে এইখান থেকে যাত্রা শুরু করছে, যেটা সাপোজ এটা আমাদের ও থেকে এইখানে গেছে, এতে গেছে, ও থেকে কোথায় গেছে? এতে গেছে। তারপর এ থেকে আবার এই দিক বরাবর গিয়ে হচ্ছে বিতে গেছে, বিতে গেছে। আমার একটা ফ্রেন্ড, সে কি করছে? ও থেকে এতে গেছে, এ থেকে আবার বিতে গেছে। ঠিক আছে, তো আমি একটু চালাক মানুষ, বুঝছো? মানে মোটামুটি তোমাদের মানে কি বলবো, জীবন তো মানে ওই সময়টা তো পার করে আসছি, মোটামুটি আমি জানি যে আসলে তোমরা কি করবা। ঠিক আছে, তো তোমাদের মধ্যে তোমাদের একটা ফ্রেন্ড ও থেকে এতে গেছে, তারপর এ থেকে বিতে গেছে। আমি একটু চালাক মানুষ, আমরা একটু বয়স তো হয়ে গেছে নাকি। তো আমি কি করছি? আমি ধীরে কি করছি? একটা সোজা পথ বেয়ে একদম ও থেকে বিতে গেছি। ও থেকে কোথায় চলে গেছি? বিতে চলে গেছি। তো সে তো সারপ্রাইজ যে না, আমি এতটুকু দূরত্ব অতিক্রম করছি আর আমি কি করছি? একদম খুব ইজিলি চলে গেছি। আলটিমেটলি আমি কি করছি? সে এখান থেকে এখানে যে কাজটা করছে বা গিয়ে যে লাভটা তার হয়েছে, আলটিমেটলি আমার এখান থেকে এখানে যায় কিন্তু সেম লাভই হয়েছে, সেম কাজই করছি, ঠিক না? ভেক্টরের হিসাবে আলটিমেটলি আমরা যেটা প্রকাশ করতে পারি, তখন আলটিমেটলি আমরা এটা প্রকাশ করতে পারি যে এই পথটা মানে হচ্ছে আমাদের ও এ, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি প্রকাশ করলাম। তারপর এ থেকে বিতে গেছে, তাহলে কি করলাম? এই যে এ থেকে বিতে গেছে, যে কথা ও থেকে এতে যাওয়া, এ থেকে বিতে যাওয়া যে কথা, আলটিমেটলি আমার ও থেকে বিতে যাওয়া একই কথা। তাহলে ইজোগুলটা আমরা কি লিখতে পারি? ও বি। ঠিক আছে, এগুলো আমরা সামনে ডিটেলস জানবো, দেখবো কিন্তু তারপরে একটু মাথায় রাখো। ঠিক আছে, বুঝা ব্যাপারটা? ও থেকে এতে যাওয়া যে কথা, এ থেকে বিতে যাওয়ার যে কথা আমি ভেক্টর আকারে প্রকাশ করে ফেলছি, দুটো যোগ করে যে কথা, সেটা ইজুগুলটা হবে কি? ডিরেক্ট ও থেকে বিতে যাওয়া, ও থেকে বিতে যাওয়া। বুঝা গেছে? এগুলো কিন্তু ভেক্টর প্রকাশ করছে, মানে প্রকাশ করলে কিন্তু হইতো না। মাথা রাখবা যে মানে প্রকাশ করলে কিন্তু আসলে কি হইতো বলতো? মানে প্রকাশ করলে আলটিমেটলি আমরা একটা জিনিস জানতাম যে ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সমান, ঠিক না? তো সমান কিন্তু হবে না। ঠিক আছে, সমান হওয়ার জন্য এখানে মানে আমরা কিন্তু শুধুমাত্র মান লিখি না, আমরা ভেক্টর লিখছি কিন্তু। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে যেটা বুঝতে পারলাম যে সাপোজ আমরা কোনো একটা জিনিস থেকে এ থেকে ও থেকে এতে গেছে আর এ থেকে বিতে যদি যায়, তাহলে তার দূরত্ব কোনটা হবে বলতো? এবার আমি একটু মান ধারা প্রকাশ করে দিই। সাপোজ আমি, এইটা হচ্ছে আমাদের ধরো, এইটা ধরো 7 মিটার, ঠিক আছে? এটা আমাদের 7 মিটার। তারপর এটা ধরো 5 মিটার। তাহলে এই যে এই জিনিসগুলো যে আছে, এই জিনিসগুলো যে আছে, এখন আমাকে বলতে হবে যে আলটিমেটলি আসলে তার সরণ কত, তার আসলে দূরত্ব কত। পারবা কি বের করতে? আচ্ছা, তোমার যে ফ্রেন্ড আছে সে ও থেকে এতে গেছে 7 মিটার, এ থেকে বিতে গেছে 5 মিটার, তাহলে তার দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত বড়? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যা সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা পথ অতিক্রম করছে। তো পথ প্রথমে 7 মিটার অতিক্রম করছে, এরপরে 7 থেকে আবার 5 মিটার গেছে, তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাবো? 12 মিটার গেছে। তাহলে তার
দূরত্ব কত 12 মিটার, তার দূরত্ব কত 12 মিটার। এখন আলটিমেটলি আমি তোমাকে যদি বলি যে তার স্মরণ কতটুকু, তো স্মরণ কতটুকু কি করতে হয়, স্মরণের জন্য কি করতে হয় বলতো, প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু যেটা আছে ওইটা পর্যন্ত একটা কি করতে হয়, একটা সরলরেখা টানতে হয়। এই সরলরেখা যেটা আছে, সরলরেখার মান যেটা আছে, ওই মানটা আসলে কি প্রকাশ করে, ওই মানটাই তার আসলে কি প্রকাশ করে, স্মরণের মান প্রকাশ করে, বা যে তীর চিহ্নটা যেটা দিছে ওটা তার স্মরণ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এটা যদি স্মরণ প্রকাশ করে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এইটা কি একটা অতিভুজ, অতিভুজের মান কিভাবে বের করে বলো, সেটা হচ্ছে আমাদের 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা কি করব, স্মরণ কি করব, স্মরণ ইজ ইকুয়াল টু হবে √5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে √, হচ্ছে আমাদের 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। সো আমরা দেখতে পাচ্ছি 8.6 মিটার। ঠিক আছে, আচ্ছা এই তো মোটামুটি আমাদের আনসারটা পেয়ে গেছি, স্মরণ কত আর হচ্ছে আমাদের কি বলতো দূরত্ব কত। ঠিক আছে, এখানে একটা জিনিস ভুল আছে, আপনি একটা জিনিস ভুল করছি, কি বলতো, বের করো পজ করে বের করো। সেটা হচ্ছে আমি যখন বলতেছি দূরত্ব 12 মিটার হয়ে গেছে শেষ, স্মরণ যখন বলতেছি, স্মরণ মানে কি ভেক্টর রাশি, তা মানও আছে দিকও আছে, আমি কি বের করছি, মান বের করছি, দিক কই, দিক বলছি কি না, দিক বলি নাই। তাহলে দিক যখন আমি বলি নাই তাহলে আলটিমেটলি আমাদের দিক বলে দেওয়া উচিত। তো দিক বলে দেওয়ার জন্য তুমি যেটা করতে পারো সেটা বলে দিতে পারো যে ভাই ও বি এর দিকে, তাহলে আলটিমেটলি আমাদের দিক প্রকাশ হয়ে গেছে কোন দিকে, ও বি এর দিকে, এই যে ও থেকে বি এর দিকে, এটা বলে দিতে পারো। বা তুমি চাইলে বলতে পারো যে এইটার সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই দিকটাও বের করে ফেলতে পারো। ঠিক আছে, ওটা আমরা পরে দেখবো, প্যারান। সো এই তো মোটামুটি আসলে আমরা ভেক্টরের মাধ্যমে কি কি প্রকাশ করতে পারি, আমরা স্মরণ দেখছি, আরো চারটা কি দেখছি, একটা দেখছি দূরত্ব দেখছি। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি, প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে একটা জিনিস কমন জিনিস দেখছো কি, একটা কমন জিনিস যেটা দেখতে পাইছো সেটা হচ্ছে আমাদের এই একটা গাছ আঁকছি, বারবার এটা কি আঁকছি, গাছ আঁকছি। কেন গাছটা আঁকছি বলতো, এই গাছটা আঁকছি হচ্ছে এটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো, এটাকে আমরা কি বলি প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু, এটাকে আমরা কি বলি প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা সামনে ডিটেলস আলোচনা করবো, বাট এতটুকু মাথায় রাখো, এটা আমরা কিনা একটা কমন জিনিস নিয়ে নেই, এটা কমন জিনিসটা কি প্রসঙ্গ কাঠামো বলি। ঠিক আছে, এই তো এই আবার সেম কেস, দেখো আবার সেম কেস, আমরা কি করছি, আমরা একটা গাছ নিয়েছি, গাছ নিয়ে কি করছি, আমরা আবার চিন্তা করবো যে না এটার সাপেক্ষে আমরা সবকিছু বের করবো। ঠিক আছে, সো এইটার সাপেক্ষে যখন আমরা বের করতেছি তখন আলটিমেটলি আমাদের দেখো আমাদের একটা জিনিস আমাদেরকে বলে দিচ্ছে সতর্কতা। ঠিক আছে, দেখি আমরা এখানে কি বলছে, স্মরণ থেকে দিক বাদ দিলে যা থাকে তাই দূরত্ব, অথবা ভেক্টর রাশির মানটাকেই স্কেলার রাশি বলে, এ কথা ভাবা যাবে না। ঠিক আছে, এবার দেখো সেটা হচ্ছে যেটা বলছে যে স্মরণ থেকে যদি আমি দিক বাদ দিয়ে দিই সেটাই আমাদের দূরত্ব হবে, অথবা ভেক্টর রাশি বা এর মানকেই আসলে স্কেলার রাশি বলে, এ কথা ভাবা যাবে না। কেন ভাবা যাবে না, চিন্তা করো তো, এই যে সাপোজ আমি কোনো একটা পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। ঠিক আছে, পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এভাবে গেছি, এভাবে গেছি। ঠিক আছে, এভাবে গেছি, তাহলে আলটিমেটলি আমরা এভাবে যদি যাই তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে ধরো এইটা ধরো আমাদের 5 মিটার, এটা হচ্ছে আমাদের সেই 6 মিটার, ধরো এটা আমাদের 4 মিটার, তাহলে তার দূরত্ব কত, দূরত্ব দেখতে পাচ্ছি, এটাকে ধরো সাপোজ আমরা ডি ধারা প্রকাশ করলাম, দূরত্ব হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 15 মিটার, দূরত্ব দেখতে পাচ্ছি কত 15 মিটার। বাট আমি যদি তার স্মরণ বের করতে চাই তাহলে স্মরণটা কোনটা, এই যে এটা হচ্ছে তার স্মরণটা। তো স্মরণটা এটা মাপলে সাপোজ দেখতে পারে যে এটা হচ্ছে আমাদের সাপোজ 11 মিটার, সাপোজ এটা 11 মিটার, তাহলে আলটিমেটলি আমাদের যে স্মরণটা আছে বা স্মরণের মানটা আছে, স্মরণের মানটা আমরা দেখতে পাচ্ছি 11 মিটার। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি বলতো, এই যে ডি যেটা আছে, ডি এর তো কোনো দিক নাই, দিয়ে ধরো একটা দিক দিয়ে দিলাম, বা স্মরণ যেটা আছে, স্মরণ হচ্ছে 11 মিটার, এই 11 মিটার যদি আমি দিক বাদ দিয়ে দিই, ধরো আমি দিক বললাম না, দিকটা দিলাম না, তাহলে এটার মান আর ডি এর মান কি সমান হচ্ছে না, তো হচ্ছে না। তাহলে এতটুকু মাথা রাখবা যে আসলে আলটিমেটলি আমাদের স্মরণ থেকে যদি আমি দিক বাদ দিয়ে দিই তাহলেই যে সেটা দূরত্ব হবে এমন কিন্তু কোনো কথা নেই, বুঝা গেছে। আবার আরেকটা জিনিস হইতে পারে যে মাঝে মাঝে স্মরণ আর দূরত্ব দুইটা মান, মানে স্মরণের মান আর দূরত্ব সমান হয়ে যেতে পারে। দেখবা কেমনে, এই যে দেখো এটা খাতে চিন্তা করো, সে কি করছে, ও থেকে এতে গেছে, আবার এ থেকে বিতে গেছে, আবার বি থেকে সিতে গেছে, আবার সি থেকে ডিতে গেছে, তাহলে দূরত্ব কোনটা হবে, দূরত্ব হবে ও এ বি বিসি সিডি, পুরাটাই তার দূরত্ব। এবার বলো তার স্মরণ কতটুকু হবে, স্মরণের জন্য আমরা কি করবো বলো, স্মরণের জন্য কি বলবো, কি করবো, প্রথম পয়েন্ট থেকে
স্বর্ণের জন্য কি করবে, প্রথম পয়েন্ট থেকে একদম শেষ পয়েন্ট পর্যন্ত একটা কি করবে, একটা রেখা টেনে দিব। প্রথম পয়েন্ট থেকে একদম শেষ পয়েন্ট পর্যন্ত একটা রেখা টেনে দিব, তাহলে ওইটাই তার স্বর্ণ প্রকাশ করবে। তাহলে স্বর্ণের মানটা কোনটা দেখতে পাচ্ছ, এই পুরাটাই না। দূরত্ব কোনটা ছিল, এই পুরাটাই না। তাহলে আলটিমেটলি আমরা এই কেসে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে স্মরণ যেটা আছে ওটা থেকে যদি আমি দিকটা বাদ দিয়ে দিই, তাহলে সেটাই আমাদের দূরত্ব হয়ে যাচ্ছে। কিংবা বলা যায় যে স্বর্ণের যে মানটা আছে ওইটা আসলে আমাদের দূরত্ব, ঠিক আছে। বাট এই কেসগুলোতে দেখো, এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে, এই কেসের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে আমাদের এইটা 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 এইটা, এটা হচ্ছে আমাদের দূরত্ব। বাট স্মরণ কোনটা, স্মরণ হচ্ছে আমাদের এইটা। তাহলে এটার মান সমান হইতেও পারে, নাও হইতে পারে, বাট বেশিরভাগ কেসে দেখবো হচ্ছে কি সমান না। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, স্মরণ আর হচ্ছে আমাদের দূরত্বটা সেটা সমান হইতে পারে, নাও হইতে পারে। বুঝা গেছে? এই তো। সো মোটামুটি আলটিমেটলি আমরা এখান থেকে স্মরণ আর হচ্ছে আমাদের দূরত্বে যে জিনিসপাতিগুলো আছে এগুলো আমরা মোটামুটি জেনে ফেলছি, ঠিক আছে। এই তো। তাহলে এখন আমরা একটু দেখবো যে আসলে আমাদের সব ঠিকঠাক আছে কিনা। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আলটিমেটলি আমরা এরপর থেকে শুরু করবো আর কি। আচ্ছা, সো মোটামুটি আমরা দেখলাম যে আমাদের সব ঠিকঠাক আছে। সো আমরা যেটা পড়তেছিলাম যে আমাদের স্বর্ণ আর দূরত্বের ব্যাপারগুলো আমরা মোটামুটি জেনে ফেলছি। সো এগুলো নিয়ে অনেক ধরনের ম্যাথ আসতে পারে, সেগুলো আমরা গতিবিদ্যা দেখবো যে কি ধরনের ম্যাথ আসতে পারে আর কি। চলো এবার আমরা দেখবো যে আসলে আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের ভেক্টরগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে। বুঝা গেছে? সো এটাকে আমরা নর্মালি যে বলি যে কতিপয় ভেক্টর, এই টপিকের নাম হচ্ছে কতিপয় ভেক্টর বা বিভিন্ন প্রকার ভেক্টর, ঠিক আছে। সো প্রথম আমরা ভেক্টরগুলো একটু দেখি, পরিচিত হই যে কোন কোন ভেক্টরগুলোকে কি বলে। দেখো, প্রথমে যেটা বলে সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। কি বলে? অবস্থান ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, সো অবস্থান ভেক্টর বোঝার আগে আমি যে একটু আগে যেটা বললাম, যেটা কি প্রসঙ্গ কাঠামো, একটা গাছের কথা বললাম, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। প্রত্যেকটা চিত্রে একটা কি আছে, কমন জিনিস আছে, সেটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে। এখন গাছটাকে আমরা কি বলতেছি, গাছটাকে আমরা বলতেছি, সো লিখে রাখো, গাছটাকে আমরা বলতেছি রেফারেন্স ফ্রেম। রেফারেন্স রেফারেন্স ফ্রেম বা আরএফ, ঠিক আছে। রেফারেন্স ফ্রেম বা আরএস, বা এটাকে আমরা কি বলি, বাংলায় বলি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু বলতে পারি চাইলে, ঠিক আছে। আচ্ছা, এই তো। তাহলে এই রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামোর দরকারটা কি, বা এটা কেন আসছে বলো তো। দেখো, তুমি নর্মালি চিন্তা করো যে তুমি একটা রুমে, একদম অন্ধকার রুমে বসে আসো, অন্ধকার রুমে বসে আসো। এখন তুমি যদি বলতে চাও যে যে তোমার ফ্রেন্ড ধরো ওই অন্ধকার রুমেই আছে, দুজন একসাথেই আসি। সো এবার তুমি হঠাৎ করে কল দিচ্ছ, যেই কলে আসলে কোনো ধরনের আলো জ্বলে না, ঠিক আছে। তো তুমি যদি ওকে বলো যে আমি রুমের কোন জায়গায় আসোস, তুমি কি বলতে পারবা যে তুমি রুমের কোন জায়গায় আসো? বলতেই পারবা না, কারণ তোমার তো আসলে পুরোটাই অন্ধকার। তুমি কি বলবা, মানে কি বলবা আমি রুমে আসি বা কোথায় আসি, তুমি তো বুঝতেছোই না কোথায় আসো, ঠিক না। তাহলে আলটিমেটলি কিন্তু কোনো কিছু সাপেক্ষে তুমি আসলে বর্ণনা করতে পারতেছো না, ঠিক আছে। এর আরো একটা ভালো একটা এক্সাম্পল হয় যে ধরো তুমি একটা চিটাং যাওয়া, তোমার একটা ফ্রেন্ডের বাসায় চিটাং যাওয়া, ঠিক আছে। তো তুমি চিটাং গেছো, তুমি চিটাং এর আগে কখনো যাও না, প্রথমবার গেছো। তো এখন তুমি কি বলবা যে কল দিছো যে বন্ধু আমি তো রেল স্টেশন থেকে নেমে গেছি, রেল স্টেশন থেকে নেমে আমি আসলে তোর বাসায় যাব, এখন কি করব বলো। এখন ও জিজ্ঞেস করবে যে তুই কোথায় আসো, এখন তুমি তো জানো না কোথায় আসো। তুমি এখন বলতেছো যে আমি কোথায় আছি সেটা তো জানি না। তো এখন তুমি কি করবে, আশেপাশে তাকাবা, তাকায় দেখবা যে ধরো এইখানে একটা ব্যাংক আছে। তুমি বলবা যে অমুক ব্যাংকের সামনে দাঁড়ায় আছি। তখন সে বলবো অমুক ব্যাংক কোথায় আছে সেটা তো আমি জানি না। এরপর তুমি বাম পাশে তাকাবা, ডান পাশে তাকাবা, দেখবা যে এখানে একটা ভালো একটা কি আছে, একটা রেস্টুরেন্ট আছে, যেটার নাম হইতে পারে ধরো জিপ্রান্স রেস্টুরেন্ট, ঠিক আছে। তো তুমি বলবা যে এই যে জিপ্রান্স রেস্টুরেন্ট আছে ওইটার সামনে দাঁড়ায় আছি। তখন সে বুঝতে পারো ও জিপ্রান্স রেস্টুরেন্ট, তাহলে হ্যাঁ ওইখানে যাই। মানে বুঝছো, তুমি তোমার অবস্থান ব্যাখ্যা করার জন্য কিন্তু একটা কোনো একটা জিনিসকে ফিক্স ধরে নিছো যে জিপ্রান্স রেস্টুরেন্টের এত সামনেই আসি, কিংবা জিপ্রান রেস্টুরেন্টের পিছনে আসি, কিংবা জিপ্রান রেস্টুরেন্টের ডান পাশে আসি। তাহলে এই যে একটা অবস্থা বা একটা ব্যক্তিকে বা একটা বস্তুকে যে তুমি একটা নির্দিষ্ট করে দিছো, এই যে জিপ্রান্স রেস্টুরেন্টকে যে নির্দিষ্ট করে দিছো, ওইটা হয়ে যাবে তোমার রেফারেন্স ফ্রেম বা ওইটা হয়ে যাবে তোমার প্রসঙ্গ কাঠামো। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি আমরা যখন কোনো একটা বস্তুর অবস্থান ব্যাখ্যা করতে যাই বা কোনো একটা জিনিসের গতি বা অবস্থার ব্যাখ্যা করতে যাই, তখন আমাদের কি লাগে, একটা রেফারেন্স ফ্রেম লাগে, একটা প্রসঙ্গ কাঠামো লাগে, যেটাকে স্থির ধরে আমি বাকি জিনিসগুলোকে তুলনা করবো। বুঝা গেছে? তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আমরা একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিই, সেটা হচ্ছে আমাদের এই গাছটা, ঠিক আছে। এই গাছটাকে আমরা কি ধরে নিতে, প্রসঙ্গ কাঠামো। বাট এমন না যে এই গাছটা ছাড়া আসলে অন্য কোনো কিছুকে প্রসঙ্গ কাঠামো ধরা যাবে না, ধরা যাবে। আমি যে কোনো কিছুকেই প্রসঙ্গ কাঠামো ধরতে পারি, ঠিক আছে। আমি এই মানুষটাকেও প্রসঙ্গ কাঠামো ধরতে পারি, এই ভূমিটাকেও প্রসঙ্গ কাঠামো ধরতে পারি, ঠিক আছে। ইভেন ধরো আমি চিন্তা করি যে আমার একটা গাড়ি আছে, তুমি যদি বলো যে গাড়িটা কোথায় আছে, তাহলে আমরা বলতে পারি রোডের উপরে আছে। তাহলে এই যে রোডের উপরে আছে, তাহলে এই রোডটাই তখন হয়ে যাবে প্রসঙ্গ কাঠামো, এই রোডের উপরে আছে আমার গাড়িটা আছে। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি আমরা যখন প্রসঙ্গ কাঠামো বলতেছি তখন একটা গাছটাকে ধরে নিচ্ছি প্রসঙ্গ কাঠামো। তাহলে এই প্রসঙ্গ কাঠামোকে যখন আমরা ধরে নিচ্ছি, তখন ওই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা ধরে নিতে পারি একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু।
কার্তেশীয় স্থানাঙ্ক ব্যাপারটা বোঝো কিনা বলো তো? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটু চিন্তা করো, যেটা কোথায় শুনছো? এটা তুমি শুনছো হায়ার ম্যাথে কি করছিলাম আমরা? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে বোঝায় যে আমি 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 কি করব, হয়তো বা অনেকগুলো ডাইমেনশন হইতে পারে, বাট নর্মালি আমরা আসলে 3টা ডাইমেনশনে স্থির থাকবো, ঠিক আছে? 3 ডাইমেনশন এক্স ওয়াই জেড, ঠিক আছে? ওকে, তাহলে আলটিমেটলি আমরা ধরতে পারি যে এইটা সাপোজ আমাদের জেড ওয়াই এক্সিস, এইটা সাপোজ আমাদের এক্স এক্সিস, তারপর এইটা সাপোজ আমাদের জেড এক্সিস, ধরো এরকম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাপোজ আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের কি বলতো জেড এক্সিস, ঠিক আছে? সো এই যে 3টে এক্সিস যে চিন্তা করতেছি, এটাকে আমরা বলতেছি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এই এক্সিস বরাবর আমি কি করতে পারি? আমি কি করতে পারি বলতো? যে কোনো একটা বিন্দুকে আমরা লোকেট করতে পারি, বোঝা গেছে? আচ্ছা, তো যখন আমি এই একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করব, এই স্থানাঙ্ক ব্যবস্থার যে মূল বিন্দুটা আছে, ওই মূল বিন্দুটাকে আমরা ধরে নিব, মূল বিন্দুতে আমরা ধরে নিব কি বলতো? এই গাছটা, কিংবা বলা যায় যে ওই গাছটাতেই আলটিমেটলি আমরা কি করবো? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকবো, যেখানে মূল বিন্দুটা হবে কোন জায়গায়? গাছটাতে, ঠিক আছে? তাহলে এইখানে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে আমাদের সেই 0 0 0 0, 3টা 0, মানে এক্স ওয়াই জেড বরাবর এখানে 0 0 আছে। এখান থেকে আমি এই বস্তুটা এখন ব্যাখ্যা করতে পারবো যে কত দূরে আছে, এক্স অক্ষ বরাবর কত দূরে আছে, ওয়াই অক্ষ বরাবর কত দূরে আছে, জেড অক্ষ বরাবর কত দূরে আছে, বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু, যেটাকে আমরা বলতেছি প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এখন আমরা মেইন কনসেপ্টে আসি। মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের এইখানে যে আমরা যখন বলতেছি যে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরকে বলতে কি বোঝায়? অবস্থান ভেক্টর বলতে বোঝায়, আমরা একটু রিডিং পড়ে আসি, বলছে যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে আমরা বলি কি বলতো? তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর, ঠিক আছে? সো বলছে অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। তাহলে এখানে একটু ইম্পর্টেন্ট জিনিস দিবা যে অবস্থান ভেক্টরটাকে আমরা বেশি অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলি, যেটাকে আমরা বলি হচ্ছে রেডিয়াস ভেক্টর। ইংলিশে কি বলবো? রেডিয়াস ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এই যে স্থানাঙ্ক ব্যবস্থা আমি সব চিন্তা করলাম, বাদ দিলাম, আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু কোনটা? এই যে এইটা থেকে আমি কি করব? যে কোনো একটা বস্তুকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি, এই ভেক্টরটাকে তখন আমি কি বলবো? অবস্থান ভেক্টর। এই যে দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে আমি এইখানে এই যে বস্তুটা আছে এটা পর্যন্ত একটা রেখা টানলাম বা ওই বরাবর একটা ভেক্টর টানলাম, তখন এইটাকে আমি কি বলবো? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, এটাকে আমি কি বলতেছি? অবস্থান ভেক্টর, ঠিক আছে? যদিও এটা জিনিসটা মিলে নাই, এই জিনিসটা আসলে মিলার কথা ছিল, মানে এই যে মূল বিন্দু আসলে ধরো সাপোজ এটা, এখান থেকে আমি এটা কি করলাম? এটা রেখা টানলাম, ঠিক আছে? আমি এটা কেন নিচে আঁকছি বুঝছো তো? কারণ এটার উপর ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি আসলে এটা এখানে আঁকছি, ঠিক আছে? তাহলে মূল বিন্দু থেকে আমি ওই বস্তুটা বা যে বস্তুটার অবস্থান নির্ণয় করতে চাই, ওই অবস্থান পর্যন্ত একটা ভেক্টর রাখবো, তাহলে ওটা হয়ে গেছে কি? ওই বিন্দুর অবস্থান ভেক্টর, বুঝা গেছে? আচ্ছা, এই তো মোটামুটি আমরা এখান থেকে অবস্থান ভেক্টরটা বুঝে ফেলছি, বুঝছো তো নাকি? আচ্ছা, এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে সরণ ভেক্টর। কি দেখবো বলতো? সরণ ভেক্টর দেখবো, তাই তো? আচ্ছা, তো সরণ ভেক্টর যখন আমরা দেখতেছি তখন আমাদেরকে দেখো আমরা একটু পড়ি, বলে দেওয়া আছে যে যদি কোনো একটা বস্তু কণা এ থেকে বি অবস্থানে স্থানান্তরিত হয়, তাহলে এ বিন্দুকে পাদবিন্দু, এ বিন্দু হচ্ছে আমাদের সে পাদবিন্দু, এবং বি বিন্দুকে প্রান্ত বিন্দু, একদম শেষ বিন্দু যেটা আছে শীর্ষবিন্দু, ওইটা ধরে অঙ্কিত যে ভেক্টর আছে এটাকে আমরা বলবো তখন কি বলতো? সরণ ভেক্টর বলবো, ঠিক আছে? আলটিমেটলি খুবই সিম্পল কথা, সরণ মানে কি? প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের সরণের মান, তার দিক কোন দিক হয়? প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, তাহলে ওই ভেক্টরটি আলটিমেটলি আমাদের কি বলতো? সরণ ভেক্টর, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা যদি বলতে পারি যে কোনো একটা বস্তু বা ব্যক্তি বা জীব প্রাণ কি করছে? এ থেকে কোথায় গেছে? বিতে গেছে, তাহলে তার সরণ ভেক্টর কোনটা? এ থেকে বি পর্যন্ত একটা যদি এরকম সরলরেখা বা একটা ভেক্টর রাখি, তাহলে এটা হচ্ছে তা কি বলতো? সরণ ভেক্টর। এটা কি? তার সরণ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, সে কোথা থেকে কোথায় গেছে? এ থেকে বিতে গেছে, হলো? ওকে, এবার তুমি আমাকে বলো, আমি যদি এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই, এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করবো, তাহলে কি করতে হয়? এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করার জন্য কি করতে হবে? এই যে 0 থেকে এ পর্যন্ত একটা কি করব? একটা ভেক্টর রাখবো, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? এ বিন্দুর অবস্থান ভেক্টর, হলো? আচ্ছা, এখন বলো তো আমার শেষ বিন্দু কোনটা? বি বিন্দু। তাহলে এবার বি বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করবো? মূল বিন্দু থেকে বি পর্যন্ত একটা কি করব? একটা ভেক্টর রাখবো, তাহলে এটা হয়ে গেছে আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর। বুঝছো ব্যাপারটা? মানে এই চিত্রটা তো বুঝছো নাকি? সরণ ভেক্টর কোনটা? এই যে এ থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা আঁকলাম, দুইটা বিন্দু আমি জানি, একটা হচ্ছে এ আর বি, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবো, বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবো। কি করব? মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত একটা ভেক্টর রাখলে তাহলে ওটা আমাদের কি হয়ে যাবে? বিন্দুগুলোর অবস্থান ভেক্টর। বুঝা গেছে? এটুকু পর্যন্ত শেষ, ঠিক আছে? এই তো অবস্থান ভেক্টর বুঝে ফেললাম, তারপর হচ্ছে সরণ ভেক্টর বুঝে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই দুইটা ভেক্টরের মাঝখানে একটা কি করব? একটা হচ্ছে আমাদের সম্পর্ক আছে, একটা কি আছে? সম্পর্ক আছে।
এই সম্পর্কটা আমরা দেখার চেষ্টা করবো। কি করব? এই সম্পর্কটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সো এটার জন্য আমরা এটা কি করে নেই, একটা আলাদা একটা এরকম একটা জিনিস নিয়ে ফেলি। ধরো আমরা একটা কি করব, আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে ফেলি। ধরো এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা আমাদের ওয়াই, ঠিক আছে না? হ্যাঁ, তারপর এইটা হচ্ছে ধরো আমাদের এক্স, ঠিক আছে? আর জেডটা ধরো আঁকলাম না, আঁকলেও আঁকতে পারো, কোনো সমস্যা নাই। ধরো আমরা এঁকে ফেলি, এটা হচ্ছে আমাদের কি বলতো জেড, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেছে আমাদের এক্স, এটা হয়ে গেছে আমাদের ওয়াই, এটা হয়ে গেছে আমাদের জেড, ঠিক আছে? এক্স ওয়াই জেড এঁকে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো সাপোজ আমি কি করছি জানো, আমি এইখান থেকে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এইভাবে এভাবে করে এখানে আসছি। কোন পয়েন্টে আসছি? বি বিন্দুতে আসছি। এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে আসছি, ঠিক আছে? তো এবার বলো আমার দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে আমাদের এই যে এই রেখা যেটা আছে, এই রেখার যে পথ যেটা আছে, পথগুলোকে যোগ করতে করতে আলটিমেটলি আমি পেয়ে যাবো, মানে টেপ দিয়ে মাপলে আলটিমেটলি আমি পেয়ে যাবো যে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছি। বলো পাবো। সরণ কিভাবে বের করবো বলো? সরণ বের করার জন্য কি লাগে? খুবই সিম্পল ব্যাপার। কি লাগে বলো? যেটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত এরকম একটা ভেক্টর রাখবো। তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে কি বলতো, এই ভেক্টরটা হয়ে যাবে আমাদের সরণ। এটা হয়ে যাবে কি সরণ, বা এটাকে আমরা বলতে পারি কি সরণ ভেক্টর। এটাকে আমরা কি বলতে পারি? সরণ বা সরণ ভেক্টর। তাহলে এটা সরণ ভেক্টরটা কত হবে? এটা হচ্ছে আমাদের হবে এ বি, এ থেকে বি এর দিকে। এ থেকে কোন দিকে? বি এর দিকে হচ্ছে আমাদের কি বলতো সরণ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, সো এইবার আমরা একটু দেখি, এবার আমরা দেখি এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু। মূল বিন্দুকে আমরা বলতে পারি 0 0 0, মানে এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর 0, জেড অক্ষ বরাবর 0। তাহলে আমাদের কি হয়েছে? তিনটা 0 দ্বারা বোঝাচ্ছি এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু, ঠিক আছে? সো আবার একটা গাছ এঁকে ফেলি, চলো। তাহলে এই হচ্ছে গাছ, এই গাছের সাপেক্ষে আলটিমেটলি আমি সবকিছু পরিমাপ করছি। এই গাছের সাপেক্ষে কি করছি? আমি সবকিছু পরিমাপ করছি, ঠিক আছে? এই তো। এবার দেখো আমরা যেটা করছিলাম বলতো, ওইকে সেম কাজটা আমরা করি। সেটা কি করব? আমি প্রথম বিন্দু যেটা আছে এ, এর একটা অবস্থান ভেক্টর বের করলাম, ঠিক আছে? এরপরে বি এর আরেকটা অবস্থান ভেক্টর বের করলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর অবস্থান ভেক্টর কোনটা? এর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের ও এ। বি এর অবস্থান ভেক্টর কোনটা? সেটা দেখতে পাচ্ছি ও বি, ঠিক না? তাহলে এইখানে আমরা ভেক্টরগুলোকে আমরা একটু নামকরণ করে ফেলি, চলো। তাহলে এইটা ধরো নাম করে দিলাম, যেহেতু আমরা ইনিশিয়ালি কোথায় ছিলাম? ইনিশিয়ালি এ ভেক্টর এ বিন্দুতে ছিলাম। তাহলে এটা চিন্তা করতে পারি আর আই, ইনিশিয়াল ভেক্টর, ইনিশিয়াল রেফারেন্স ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, বা রেডিয়াস ভেক্টর। আর এটাকে ধরতে পারি আর এফ, এটাকে ধরতে পারি কি আর এফ, মানে ফাইনালি আমি যে বিন্দুতে গেছি, ফাইনালি কোন বিন্দুতে গেছি? বি বিন্দুতে গেছি। তাহলে বি বিন্দু যে রেডিয়াস ভেক্টরটা আছে সেটা হচ্ছে আমাদের আর এফ, ঠিক আছে? আচ্ছা, এই তো। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করব, এইবার এইখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা একটু আগে আলোচনা করতেছিলাম, যে আমরা ত্রিভুজ বিধি আলোচনা করতেছিলাম, একটা ছোট্ট একটা জিনিস আলোচনা করতেছিলাম না, ত্রিভুজ বিধি। সো এই ত্রিভুজ বিধিটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ত্রিভুজ বিধিতে কি ছিল বলতো? আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছিলাম যে সাপোজ আমি যদি চিন্তা করি যে সরি যে এইখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, ধরো আবার এখান থেকে এখানে গেছে। তাহলে ধরো এটা আমাদের এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, এটা আমাদের সি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝছিলাম যে এইখান থেকে এইখানে গেলে এ ভেক্টর হইলো, আবার এইখান থেকে এইখানে গেলে বি ভেক্টর হলো। এই দুই ভেক্টর যোগ করলে যে কথা, মানে এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া যে কথা, দেখ এইখান থেকে এখানে যাওয়া সেম কথা, সি ভেক্টর এখানে যাওয়া সেম কথা, ঠিক আছে? তো সেম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, চলো। সেটা হচ্ছে দেখো আমি এই পয়েন্ট থেকে কোথায় গেছি? এতে গেছি। এই ভেক্টরটা এভাবে না, এই ভেক্টরটা এখানে অবস্থান ভেক্টর, মানে কি মূল বিন্দু থেকে শেষ ওই বিন্দুর দিকে একটা ভেক্টর রাখবো, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে এর দিকে একটা ভেক্টর রাখবো। তাহলে এটা দিক কোন দিকে? এই দিক বরাবর না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে এই দিকে যাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা যে দেখতে পাচ্ছি এটা কত? আর এফ ওয়ে, এটা দেখতে পাচ্ছি কি ওয়ে, এটা দেখতে পাচ্ছি কি ও এ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইখান থেকে আমি এইখানে গেছি, এখান থেকে কোথায় গেছি? এখানে গেছি। তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমাদের কি বলতো সরণ ভেক্টর। সেটা কত? এ বি, সেটা কত? এ বি। তাহলে এ বি ইকুয়াল টু কি হবে? এইখান থেকে এইখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, যেই কথা ডিরেক্ট এখান থেকে এখানে যাওয়া সেম কথা না? এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, যে কথা ডিরেক্ট এভাবে চলে যাওয়া একই কথা না? তাহলে এটাই তো এই ভেক্টর। এটা কোনটা বলতো? ওবি। এটা কি বলতো? ওবি। এটা হচ্ছে কি আমাদের এই যে ওবি, বুঝছো? তাহলে এইবার আমরা একটা কাজ করতে পারি, যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে দেখো এবি ভেক্টর, এবি ভেক্টর, এবি ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ, এই তো। তাহলে এইবার এখান থেকে একটা জিনিস পাচ্ছি না,
এবি ভেক্টর কোনটা, এই যে এ থেকে বি এর দিকে, মানে এটা একটা কি সরণ ভেক্টর। এটা কি বলতো, এটা ছিল আমাদের কি বলতো সরণ ভেক্টর, এটা কি আমাদের সরণ ভেক্টর ছিল, ঠিক না? তাহলে এই যে আমাদের সরণ ভেক্টর, তাহলে এখান থেকে আমরা দেখতে যেটা লিখতে পারি যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারি ওবি। ওবি কোনটা, ওবি কে আমরা লিখছিলাম কি বলতো, ওবি কে আমরা কি লিখছিলাম আর এফ, তাহলে আমরা লিখে ফেলি আর এফ, এরপরে মাইনাস ও এ, ও এ কে আমরা কি লিখছিলাম আর আই, তাহলে এটা আমরা লিখে ফেলি আর আই, ঠিক আছে? এই তো, তাহলে দেখো এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি, এই জিনিসটা কি করতে পারি, লিখতে পারি। এটা আমরা ব্যাপারটা আমি বুঝাচ্ছি যে এটা দ্বারা আসলে কি বুঝাচ্ছে। দেখো এইটা দ্বারা যেটা বুঝাচ্ছে, এবি দ্বারা কি বুঝাচ্ছে বলো, এবি মানে কি সরণ ভেক্টর, এবি মানে কি, এবি মানে হচ্ছে আমাদের সরণ ভেক্টর, সরণ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা এবার বলো আর এফ মানে কি, আর এফ মানে কি, আর এফ হচ্ছে আমাদের এইটা, আর এফ মানে কি এটা না, আর এফ মানে যেটা বুঝাচ্ছে আমি এ থেকে বিতে যাচ্ছি, তাহলে বি হচ্ছে আমাদের কি ফাইনাল পয়েন্ট, বি হচ্ছে কি আমাদের ফাইনাল পয়েন্ট বা শেষ বিন্দু, তাহলে শেষ বিন্দুর আর মানে কি রেডিয়াস ভেক্টর, তাহলে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর যেটা হচ্ছে আমাদের ও বি, যেটা কি আমাদের ও বি, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি আর এফ মানে হচ্ছে আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে? এবার যাবো আর আই, আর আই মানে কি বলো, আর আই মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ মানে কি প্রথম বিন্দু, তাহলে প্রথম বিন্দু যেখান থেকে আমি যাত্রা শুরু করছি, এই জন্য আমরা ইনিশিয়াল দিছিলাম, তাহলে ইনিশিয়াল বিন্দুর রেডিয়াস ভেক্টর, তাহলে আলটিমেটলি এটাকে আমরা বলতে পারি কি প্রথম বিন্দুর, প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বলো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমরা কোনো একটা যদি অবস্থান, কোনো একটা জিনিসের সরণ ভেক্টর যদি বের করতে চাই, তাহলে সরণ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বুঝছো, তাহলে এ বি হচ্ছে আমি এ থেকে বিতে যাত্রা করতেছি, তাহলে আমাদের সরণ ভেক্টর কোনটা, এ থেকে বি এর দিকে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি হবে, আমাদের শেষ বিন্দু কোনটা বি, বি এর অবস্থান ভেক্টর যেটা হচ্ছে আমাদের ও বি মাইনাস আদি বিন্দু বা প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর, প্রথম বিন্দু কোনটা এ, তাহলে ও এ, বুঝা গেছে? তাহলে এই যে ও এ, তাহলে প্রথম বিন্দু বা আদি বিন্দু, প্রথম বিন্দু বা কি আদি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে? এই যে আমি একটা সূত্র পড়াইলাম বা এই যে আমি একটা ফর্মুলা পড়াইলাম বা এই যে আমি একটা কি বলবো একটা টার্ম জিনিস দেখাইলাম, একটা সুন্দর একটা জিনিস দেখাইলাম, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের সামনে লাগবে, এটাতে আমাদের কিন্তু এইচএসসিতে ম্যাথ আসে, এইচএসসিতে আসে, তারপর মানে অ্যাডমিশনও আসে, তাহলে এটা একটু মাথায় রাখবে, এগুলো নিয়ে আমরা ম্যাথ আস্তে আস্তে আমরা দেখবো, আস্তে আস্তে সামনে আমরা গেলে দেখবো, বাট এতটুকু মাথায় রাখবা যে কোনো একটা জিনিসের সরণ ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, বুঝা গেছে? ঠিক আছে, সো এতটুকু পর্যন্তই আছে আজকের ক্লাসে। সো আমরা আসলে নেক্সট ক্লাসে আমরা যে বাকি যে ভেক্টরগুলো আছে, বাকি ভেক্টরগুলো আসলে জিনিসপাতি আস্তে আস্তে দেখতে থাকবো আর কি। সো এতটুকুই আজকে ছিল, মানে হচ্ছে লেকচার 1-এ। আমরা লেকচার 2-তে আমরা আবার সেম, আমরা একটু রিক্যাপ করে আবার সেম যে বিভিন্ন ধরনের ভেক্টর আছে ওগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথম দিকের যে ব্যাপারগুলো আছে, প্রথম দিকের ক্লাসগুলোতে একটু বোরিং টাইপের হয়, বোরিং টাইপের বলতে এখানে ম্যাথ খুব কম থাকে, তোমাকে জিনিসগুলোর সাথে পরিচয় করানো একটু বেশি সময় দেওয়া হয়, কিংবা জিনিসগুলোতে ধরো হচ্ছে বলা যায় যে একটা বেস ক্রিয়েট করা, যে আসলে ভেক্টর কত প্রকার বা ভেক্টর কোনগুলোকে কোন ভেক্টর বলা হয়, এই যে একটা বেস আছে না, এটা ক্লিয়ার, মানে এটা কি বলবো, একটা ফাউন্ডেশন ক্লিয়ার করা। ফাউন্ডেশনের পরে আলটিমেটলি আমরা বলা যায় যে আসলে আমরা বিল্ডিং তৈরি করবো, ঠিক আছে? তো বিল্ডিং তৈরি করা মানে কি, এরপর আমরা ধমাধপ আমরা ফর্মুলা দেখবো, ফর্মুলা প্রমাণ করবো, ফর্মুলা দেখবো, এরপর আসলে ম্যাথ করবো, অ্যাপ্লিকেশনে চলে যাবো, ঠিক আছে? এই তো। সো আজকের ক্লাসে এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাই।